I'm really grateful to Dishari and the entire colleagues and the students of the Women Studies Diamond Harbour University to give me the opportunity as a part of the lecture here. Okay, so Amar. Okay, thank you so much, Dishari. Yeah. I will just share the PPT, and along with the PPT, I will try to show the few film clippings. অথবা হচ্ছে ট্রেলার যেগুলো আমার ডিসকাশনের মধ্যে মানে এটা দেখা যাবে। তো I just need to share the PPT. দেখা যাচ্ছে তো এটা? হ্যাঁ দেবযানী দি, দেখা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের টপিকটা হচ্ছে আনহার্ড ভয়েস, ইনভিজিবল আইডেন্টিটিস অ্যান্ড দ্য আন্ডার রিপ্রেজেন্টেড লাইভস অফ দ্য উইডোজ ইন ইন্ডিয়ান নিউ ওয়েব সিনেমা। এখানে মানে আমরা যদি কনটেক্সট দেখি, তো ইন দ্য ফিল্ম কনটেক্সট আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি। একদম প্রথমে আই উইল ট্রাই টু মেনশন দ্যাট why I had chosen this topic. Tarpor secondly I will discuss that what is the Indian new wave cinema. New wave cinema bolte amra ki bujhi ebong Indian tarpor Indian new wave cinema কে কেন আমি চুজ করেছি অ্যাজ আ পার্ট অফ মাই মেথোডোলজি অর কাইন্ড অফ আই উইল অলসো ট্রাই টু আর্টিকুলেট দ্য অবজেক্টিভস। এবং এখানে যে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে উইডোহুড বা বিধবাদের যে ডমিনেটিং পজিশন, সেটা আমি যখন ডিসকাস করব তো সেখানে আমি কতগুলো ফিল্ম সেই আঙ্গিকে ডিসকাস করব। I mean, eventually all the films what I have chosen সেগুলো সমস্তই হচ্ছে কানাডা ফিল্ম। এবং প্রথম হচ্ছে বংশবিক্রা বা ফ্যামিলি ট্রি, এটা ভি কারনাথ এবং গিরিশ কার্নাডের পরিচালিত। এবং সেকেন্ড ফিল্ম উইল বি দ্য ঘাটাশ্রাদ্ধ। It's directed by the very enormous filmmaker Girish Kasaravalli, এবং তারপর হচ্ছে ফানি আম্মা বাই প্রেমা কারনাথ। তো ভারতবর্ষের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় উইডোদের যে অবস্থানটা আমরা যদি দেখি তাহলে দেখবো যে এটা মানে ভীষণ ডিসকর্ডেন্ট, মানে what is basically the incompatible এবং কন্ট্রাডিক্টরি। কেননা মানে এই বিধবাদের অস্তিত্ব এগুলো বেসিক্যালি নির্দিষ্ট হয় দ্য রিলিজিয়ান বেসড পার্সোনাল কোডস, ধর্মীয় অনুশাসন বা রিলিজিয়াস কাস্টম, পারিবারিক কাঠামোর নিয়মাবলী, দেন কাস্টিজম, কাস্টিজমের মধ্যে স্পেশালি দ্য হায়ারার্কিক্যাল ব্রাহ্মণিক হেজিমনি, এবং ভারতবর্ষের সরকারি অনুশাসন ও নিয়মাবলীর ঘেরাটোপের মধ্যে। তো ঐতিহাসিকভাবে আমরা মানে lots of the other articles are there, the works has been done by Uma Chakraborty, your faculty members, I think Aparna Bandyopadhyay had also the very in-depth research on the widowhood. So এখানে আমরা যদি দেখি যে ঐতিহাসিকগতভাবে widowhood সংজ্ঞায়িত হয় মানে ডিফারেন্ট কালচারাল কনটেক্সটে এবং সামাজিক ও রাজনৈতিক ধারাবাহিকতার ঘটনাবহুল আবর্তের মধ্যে দিয়ে। তো ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে হিন্দু উইডোদের অস্তিত্বকে আমরা যদি বিচার করি তাহলে আমরা দেখব এটা প্রচন্ডভাবে প্রিজার্ভেশন অফ দ্য কাস্ট সিস্টেম এবং হিন্দুইজমের মধ্যে যে ফান্ডামেন্টাল অফ দ্য সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে
ওটা আবিষ্ট থাকে এবং যেটি পুরুষতান্ত্রিক ক্ষমতার একচ্ছত্রে নারীর অস্তিত্বকে অবশ্যই ভুলণ্ডিত করছে এবং ইন টার্মস অফ দ্য নট অনলি অ্যাজ আ এন্টিটি অ্যাজ আ আইডেন্টিটি অফ দ্য উইডো ইন মানে এর সাথে ইন টার্মস অফ দ্য বডি লেবার অ্যান্ড দ্য সেক্সুয়ালিটি এবং আমরা যদি প্রহিবিশন মানে আমাদের কলোনিয়াল এরাতে যে কিছু রিফর্ম হয়েছিল মানে যেগুলো রিলেটেড উইথ দ্য প্রহিবিশন অফ দ্য চাইল্ড ম্যারেজ অ্যাবলিশন অফ দ্য সতী অথবা উইডো রিম্যারেজ অ্যাক্টকে এগুলোকে আমরা যদি বাদ দিই তাহলে আমরা দেখবো যে ভারতীয় সামাজিক প্রেক্ষাপটে সামগ্রিকভাবে যদি হিন্দু বিধবাদের অস্তিত্বকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো ইটস ভেরি কমপ্লিকেটেড অ্যান্ড প্লাইটফুল ওকে সো ইন দ্যাট ওয়ে আই মিন দ্য ভারতবর্ষের আমরা যদি চলচ্চিত্রের ইতিহাস দেখি এবং সেখানে আমরা দেখব যে মানে উমেন রিপ্রেজেন্টেশনটা কিন্তু মানে ক্রমান্বয়ে পরিবর্তিত হয়ে গেছে কালের পরিপ্রেক্ষিতে ইটস নট অনলি দ্য কালের পরিপ্রেক্ষিতে ইন টার্মস অফ দ্য উমেন মুভমেন্ট মানে যখন হচ্ছে ফেমিনিস্ট মুভমেন্ট যখন হচ্ছে সেই পরিপ্রেক্ষিতেও কিন্তু এই ওমেন রিপ্রেজেন্টেশনের গ্রামারটা চেঞ্জ হচ্ছে আর্লি এরা অফ আমরা যদি ইন্ডিয়ান সিনেমা দেখি তো আর্লি এরা অফ ইন্ডিয়ান সিনেমাতে অবশ্যই মহিলারা কনফাইন থাকতো একটা এপিক্যাল এবং আইডিয়াল ক্যারেক্টারের মধ্যে মানে তোমরা যদি দেখো যে দাদা সাহেব ফালকে কাঞ্জিবাই রাঠোর অ্যান্ড অল এদের ফিল্মের মধ্যে দ্য উইমেন আই মিন দ্য ক্যারেক্টার লাইক দ্য সতী সাবিত্রী দেন দ্য সীতা আই মিন এই এপিক্যাল ক্যারেক্টারগুলো ওগুলো দেখানো হতো অথবা এর সাথে একটা আইডিয়ালাইজড উইমেন মানে একটা উইমেন হিসাবে উইমেন ক্যারেক্টার এপিক্যাল ক্যারেক্টার হিসাবে এরা কতটা পিওর এরা কতটা চেস্টিটি মানে এই বিষয়টা কিন্তু প্রায়োরিটি পেত এবং তারপরে যখন আমরা ন্যাশনালিস্ট ডিসকোর্সের মধ্যে দিয়ে যাই ন্যাশনালিস্ট ডিসকোর্সের মধ্যে দিয়ে তখন দেখা যায় যে মানে উমেন আইডেন্টিটি ইট ওয়াজ বেসিক্যালি কানেক্টেড উইথ দ্য কনসেপ্ট অফ দ্য নেশন বিল্ডিং অর দ্য দেশ এবং সেখানে দেখা যায় তবে এটা খুব ইম্পর্টেন্ট আই মিন পরবর্তীকালে পার্থ চ্যাটার্জি যশোধরা বাগচি এবং এনারা বারবার এটা একটা অদ্ভুত একটা পেট্রিয়ার্কাল কনস্পিরেসির সাথে তুলনা করেছেন এরা বলেছেন যে ঠিক আছে আমরা মানছি যে হঠাৎ করে আর কি ওমেনকে একটা মানে এক্সক্লুডেড পার্ট ছিল সে হঠাৎ করে একটা লাইনে আসছে এবং ওমেনকে একটা দেশ হিসাবে মানা হচ্ছে নেশনের একটা পার্ট হিসাবে ভারত মাতা হিসাবে দেখানো হচ্ছে কিন্তু অদ্ভুতভাবে সেই ভারত মাতা হলেও কিন্তু ফ্রিডম মুভমেন্টে উইমেনের কি মানে তার কি রেসপন্সিবিলিটিস তার কি পার্টিসিপেশন সেগুলো কিন্তু থাকছে না সেখানে উইমেন রিপ্রেজেন্টেশনটা কোথায় থাকছে টু রিপ্রোডিউস দ্য হিরোইক সান ফর দ্য কান্ট্রি মানে উমেন রিপ্রেজেন্টেশন সেখানে একটা তার রিপ্রোডাকশনের মধ্যে দিয়ে থাকছে তবে মানে অবশ্যই মানে 1947 মানে স্বাধীনতাত্তর পর্ব ছিল অনেকটা একটা ল্যান্ডমার্ক অর ওয়াটারমার্ক টু depict the different kind of women মানে সেক্ষেত্রে আমরা 1957 যে মাদার ইন্ডিয়া ফিল্ম হয়েছিল সেটার আমরা উদাহরণ দিতে পারি সেখানে মাদার ইন্ডিয়াতে আমরা দেখতে পারি যে প্রোটাগনিস্ট রাধা ওয়াজ নট সো ব্লাইন্ডলি বেনিভোলেন্ট অ্যান্ড শি ওয়াজ নট অলসো মানে শি ওয়াজ অলসো দ্য কাইন্ড অফ আ ফেভার অফ জাস্টিস কারণ আমরা দেখতে পাই যে একদম এন্ডে ও নিজের ছেলেকে সে শাস্তি দিচ্ছে গুলি করছে এবং পরবর্তীকালে মানে বাঙালি যে রিয়েলিস্টিক ফিল্ম মেকাররা ছিলেন যেমন ঋত্বিক ঘটক সত্যজিৎ রয় মৃণাল সেন তাদের সমাজ বাস্তববাদ ধর্মী যে চলচ্চিত্র ছিল সেখানে কিন্তু একটা রিয়েল ফ্লেশ ব্লাডেড উইমেনদের আমরা চরিত্র দেখতে পারি ফুটিয়ে তুলতে পারি ওকে তো নাও দ্য কনসেপ্ট অফ লাইক হোয়াট ইজ দ্য নিউ ওয়েভ ইন্ডিয়ান নিউ ওয়েভ সিনেমা তোমরা কি পরিচিত ইন্ডিয়ান হোয়াট ইজ দ্য ইন্ডিয়ান নিউ ওয়েভ সিনেমা মানে এই জনরাটার সাথে কি মানে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট এনিওয়ান হ্যাজ ওকে সো ইন্ডিয়ান নিউ ওয়েভ সিনেমা ছিল স্পেশালি আই মিন দ্য তিনটে ফিল্মের প্রোডাকশনের মধ্যে দিয়ে এটা আসে সেটা হচ্ছে 1969 ভুবন সোম বাই মৃণাল সেন দেন সেকেন্ড ওয়াজ দ্য মানি কাউলস the উস্কি রোটি এবং অ্যানাদার ওয়ান বাসু চ্যাটার্জি সারা আকাশ এবং মানে এই নিউ ওয়েভ ফিল্মগুলোর
যে বৈশিষ্ট্য ছিল, এবং পরবর্তীকালে বিভিন্ন আদার ফিল্ম মেকার্স লাইক দ্য শ্যাম বেনেগাল, গোবিন্দ নিহালানি, কেতন মেহতা, দেন দ্য filmmakers like Syed Akhtar Mirza, G. Aravindan, Adur Gopala Krishnan, then another Girish Kasaravalli, Janu Borua. So there are those who were the part of the film school. Film school means Film and Television Institute of India, which is in Pune. তো যারা এই ফিল্ম স্কুলের পার্ট ছিল, তারা একটা নতুন ডিফারেন্ট জনরা অফ ফিল্ম মেকিং এরা শুরু করে। তো অবশ্যই এই সময় এদের আইডিয়াগুলো ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান নিউ ওয়েভ ফিল্মের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিল, এবং এদের মেন টার্গেটই ছিল হচ্ছে মানে ফিলোসফিক্যালি অ্যান্ড থিওরিটিক্যালি, আই মিন they don't want to make the film only on the basis of technology or on the basis of the content. মানে এর আগেও তো হচ্ছে যারা রিয়েলিস্টিক ফিল্ম মেকার মানে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এরাও পভার্টি নিয়ে ফিল্ম বানাচ্ছে, এনারাও পার্টিশন নিয়ে ফিল্ম বানাচ্ছে, এরাও কাস্ট সিস্টেম নিয়ে ফিল্ম বানাচ্ছে। তাহলে বা দ্য উইমেন অপারেশন ইন দ্য সোসাইটি তুলে ধরছে, যেমন মেঘে ঢাকা তারা, বা ওদিকে দেবী বাই সত্যজিৎ রে, বা ক্যালকাটা 71 মৃণাল সেন সেখানে একটা পেট্রিয়ার্কাল সোসাইটিতে কিভাবে উইমেন সাবজুগেশন থাকে সেটা তুলে ধরছে। কিন্তু সেদিক থেকে কোথায় ডিফারেন্ট ছিল নিউ ওয়েভ সিনেমা? নিউ ওয়েভ সিনেমা ডিফারেন্ট ছিল এইখানে যে এদের একটা থিওরিটিক্যাল অ্যান্ড দ্য সাইকোলজিক্যাল ফ্রেমওয়ার্ক ছিল। এরা এদের ফিল্মটাকে শুধুমাত্র কমিউনিকেশনের একটা পদ্ধতি হিসাবে না ভেবে এরা অনেকটা মানে ইনডেপথ কনসেপ্ট মানে ইনহেরিট করতো, যেমন হচ্ছে স্পেশালি দ্য ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ ফিল্ম মেকিং। এবং এখানে যেটা দেখা যায় যে এরা লোয়ার কাস্ট, লেবার ক্লাস, মানে স্পেশালি দ্য মার্জিনালাইজড কমিউনিটিকে এরা তুলে ধরেছিল মানে উইমেন ডিপিকশনের ক্ষেত্রে, এবং যেখানে লোয়ার কাস্ট, লোয়ার ক্লাস উইমেন, সেক্স ওয়ার্কার, লেবার, ডোমেস্টিক ওয়ার্কার্সদের পাশাপাশি হিন্দু ব্রাহ্মণিকাল হায়ারার্কির মধ্যে উইডোদের যে রিপ্রেজেন্টেশনটা সেটাও এখানে দেখা যেতে পারে। নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট মানে এই আজকের যে আলোচনা সেখানে আমি কেন এই বিষয়টার উপর গুরুত্ব দিচ্ছি, তো সেটা হচ্ছে যে সোশিও কালচারাল সাবজুগেশন অফ উইডো উইদিন দ্য ব্রাহ্মণিকাল পেট্রিয়ার্কাল স্ট্রাকচার, দ্যাট while the understanding that how the film reflects the realities of the widow lives within the Indian new wave cinema। এবং এইখানে মানে আমি যখন ডিসকাস করব, তো আমার এখানে যদি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক হিসাবে তোমরা দেখো, তো অবভিয়াসলি আমি একটা সোশিওলজিক্যাল অ্যান্ড ফেমিনিস্ট পার্সপেক্টিভস থেকে আমার বিষয়গুলোকে আমি দেখতে শুরু করেছি, এবং সেখানে কিছু মানে যে তিনটে ফিল্ম আমি এখানে ডিসকাস করব, একটা হচ্ছে ভামসা বিক্রা বাই ভি কার্নাথ অ্যান্ড গিরিশ কার্নাথ, অ্যান্ড দেন অলসো দ্য গিরিশ কাসরাভাল্লিস ঘাটাশ্রাদ্ধ, অ্যান্ড অলসো দ্য ফানি আম্মা বাই প্রেমা কার্নাথের। এবং এখানে আমরা যখন ডিসকাস করব, তখন যেহেতু হচ্ছে উইডো ইজ ট্রিটেড অ্যাজ এ মার্জিনালাইজড কমিউনিটি, তো মানে মার্জিনালাইজড সেকশন হিসাবে এখানে রিপ্রেজেন্ট করছেন ইন্ডিয়ান নিউ ওয়েভ সিনেমা ফিল্ম মেকার্সরা, তো সেখানে হচ্ছে representation, the concept of representation, it will basically depict from two perspectives, that one is a philosophy of filmmaking and the second it will be from the concept of the politics। এবং এর সাথে সাথে আমি একটা রেহেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং কেউ আমি তুলে ধরবো, যেখানে হচ্ছে হয়তো মানে যখন একটা ক্যারেক্টারকে পোর্ট্রে করা হচ্ছে ফ্রম আ পার্ট অফ দ্য টেকনিক্যালিটি কিভাবে সে আসছে, এবং যেখানে টেকনিক্যাল I mean the understanding of the frame, shot composition, and how it could relate with the concept of the oppressions or the subjugations of the women in Indian patriarchal society. So Indian যদি I mean patriarchal সোসাইটিতে উইডোদের I mean the সিচুয়েশনটা I mean it's a very distressing condition, এবং এদের মধ্যে এই ডিস্ট্রেসিং কন্ডিশনটা কিন্তু একটা ইকোনমিক ভালনারেবিলিটি এবং ধর্মীয় অনুশাসনের মধ্যে দিয়েই এটা নিয়ন্ত্রিত থাকে। এবং একটা পেট্রিয়ার্কাল ব্রাহ্মণের সবসময় একটা বোঝা হিসাবে অথবা একটা জীবনের বিপর্যয় হিসাবেই
দেখা যায়। এবং মানে তোমরা দেখবে যে বিভিন্ন ইনফ্যাক্ট if you will go through the lots of the Bengali mainstream film, you can figure it out that there's a very kind of a মানে isolated একটা দুঃখী একটা ক্যারেক্টার বিধবা, এবং যে কোনো বাজে জিনিসের জন্য সবসময় বলা হয় আরে এর জন্যই হচ্ছে, এর এক্সিস্টেন্সের জন্যই আর কি হচ্ছে। ওকে, তো বিধবারা সবসময় প্যাট্রিয়ার্কাল ব্রাহ্মণিক সোসাইটিতে সবসময় একটা বোঝা অথবা জীবনের বিপর্যয়ের পরিণাম হিসাবেই দেখা যায়, এবং সেখানে একজন ইন্ডিভিজুয়াল সেলফ হিসাবে তার যে সোসাইটাল রোলকে স্বীকৃতি দেওয়ার পরিবর্তে মানে যখনই তাদের আর্থসামাজিক অধিকারের প্রশ্নটা ওঠে তখনই সেখানে কিন্তু একটা ঔদাসীন্য থাকে। এবং ইফ ইউ উইল গো থ্রু দ্য উমা চক্রবর্তীজ the article, I mean it's basically the name of the gender, caste, labor and ideological and the material structure of the widowhood. এখানে an exam এখানে আমরা দেখি যে এখানে কিন্তু একটা রিলেশনশিপ বিটুইন দ্য কাস্ট, জেন্ডার and labor এর মধ্যে একটা অন্তঃসম্পর্ক তুলে ধরেছেন ইন টার্মস অফ দ্য উইডোহুড। এবং সেখানে স্পেশালি দ্য প্রাইভেট স্পেস বা হাউস হোল্ডে মানে বিধবারা কতটা অপাংথেয় মার্জিনালাইজড এন্টিটি হিসাবে থাকে এবং যেটি তার অস্তিত্বের সামাজিকরণ ঘটায়, সেই বিষয়টা উনি দেখিয়েছেন। এবং অ্যাজ আ কম্পোনেন্ট অফ দ্য ডোমেস্টিক এনিমিজ হিসাবেও মানে বোথ ইন দ্য ন্যাটাল অ্যান্ড অলসো দ্য অ্যাফিনাল ফ্যামিলিতে একটা যে ইনসাইডার হিসাবে এদের গণ্য করা হয় এবং যার সমস্ত মানে জীবনের সমস্ত গতিবিধি কেই যেটা নিয়ন্ত্রণ করে, এবং তাকে বলা হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা হয় যে স্বামীর মৃত্যুর জন্য আর কি সেই দায়ী। তো এবং ইন দ্যাট কনটেক্সট আমরা যদি দেখি আমরা তাহলে এই ক্ষেত্রে আমরা বিভি কার্নাড অ্যান্ড গিরিশ কাসরবল্লী গিরিশ কার্নাডের ফিল্ম বংশভিক্ষা বা দ্য ফ্যামিলি ট্রিকে আমরা এখানে ডিসকাস করতে পারি। এবং যেটা অবশ্যই মানে দিস ফিল্ম আই মিন ইটস মেড ইন 1972 অ্যান্ড দিস স্পেশালি দ্য লিটারারি অ্যাডাপ্টেশন ফ্রম এস.এল. ভারাইয়াপ্পাস নভেল এবং অন দ্য সেম নেম। এবং এই ফিল্মটা কিন্তু ব্রাহ্মণিকাল পেট্রিয়ার্কাল ফ্যামিলি স্ট্রাকচারের মধ্যে একজন বিধবার জীবন সংঘাতের পাশাপাশি দ্য প্রোটাগনিস্ট হিসাবে the you can find the picture of a protagonist, her name is কাথায়নী। তো সেই কাথায়নী কিভাবে একটা পিতৃতন্ত্রকে চ্যালেঞ্জ জানিয়ে তার ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব নিহিত থাকে তাকে তুলে ধরেছিলেন। এবং আমরা যদি দেখি মানে দিস থিম ইজ অবভিয়াসলি ইন দিস ফিল্ম আই মিন ইটস মেড ইন 1972 অ্যান্ড আমরা সবসময় মনে করি যে এই যে ইন্ডিয়ান নিউয়ে ফিল্ম মেকাররা যে ফিল্মগুলো বানাতো এগুলো সবসময় ছিল হচ্ছে সময়ের অনেক আগে অবধি এগিয়ে থাকতো। এবং ইটস অবভিয়াসলি আই মিন দের ইজ আ ভেরি পাওয়ারফুল ডিকনস্ট্রাকশনস অফ হার সোশ্যাল আইডেন্টিটি অ্যান্ড দ্য পার্সনিহুড আফটার হার হাজব্যান্ড ডেথ। এবং ইউনিকলি এখানে দেখানো হচ্ছে যে ভিজুয়াল ফ্রেমিং এবং ভিজুয়াল ফ্রেমিং এর থ্রু দিয়ে দ্যাট দ্য আইসোলেশন I mean isolation of within the frame, and also I mean she is representing her the I mean the isolation in the visual frame, it was also representing her social and the religious exclusion in her in-laws family. তো আমি এখানে এই বংশবৃক্ষের ট্রেলারটা আমি দেখানোর চেষ্টা করছি। এটা obviously I mean it's in I mean the Kannada language, but whatever the film I will show here, so few of them I mean have the subtitle, but কিছুর ক্ষেত্রে রয়েছে না, তো সেই জন্য আমি এখানে এটা ট্রান্সলেটও করে দেবো আর কি। জাস্ট 1 minute. ಮನೇಲಿ ಕೂತು ಕೂತು ಬೇಜಾರಾಗಿದೆ. ನೀವು ಅಂದ್ರೆ ಜನ ಆದ್ಮೇಲೆ ಇನ್ನೆಂಥ ಕಾಲೇಜು
ಹಲೋ ಹೌಸ್ ಹಿಸ್ಟ್ರಿ ಎನಿ ಪ್ರೋಗ್ರೆಸ್ ಅದು ಕಾತ್ಯಾನಿ ಅಂತ ನಮಸ್ಕಾರ ಆ ಕಾಲೇಜ್ ಅಡ್ಮಿಷನ್ಗೆ ಅಪ್ಲೈ ಮಾಡಿದ್ದಾರೆ ಸ್ವಲ್ಪ ಇವರಿಗೆ ಸಹಾಯ ಮಾಡು ಮನೇಲಿ ಇರ್ತೀರಿ 3 ಗಂಟೆಗೆ ಜೂನಿಯರ್ BA ಸೆಕ್ಷನ್ ಒಂದು ಆಮೇಲೆ ಒಂದು ಸ್ಪೆಷಲ್ ಕ್ಲಾಸ್ ಸಾರಿ ನನ್ನ ಟೈಮ್ ಟೇಬಲ್ ಎಲ್ಲ ನಿಮ್ ಬೈಪಾಟ್ ಆಗಿ ಹೋಗಿದೆ ಆ ಮಗು ತನ್ನ ತಂದೆ ವಂಶ ಸೇರಿದೆ ಆದ್ರೆ ನೀನು ಜೀವಿನ ಕರ್ಕೊಂಡು ಹೋದ್ರೆ ನಮ್ಮ ಶ್ರೋತ್ರಿಯ ವಂಶ ಅಲ್ಲಿಗೆ ಮುಗಿಯಿತು ತಂದೆ ತಾಯಿ ಬಂಧು ಬಳಗ ಎಲ್ಲ ಬರೋದು ವಂಶದ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ವಂಶದ ಒಂದು ಗೊಂಬೆ ಇನ್ನೊಂದು ಗೊಂಬೆನ ಹೇಗೆ ಕತ್ತರಿಸಿಕೊಂಡಿತ್ತು সো মানে আমরা যদি এই ফিল্মটা দেখি আমি খুব মানে ছোট করে আমি এটার এটা বলছি জিসটা বলছি স্পেশালি আই মিন দিস ইজ দ্য স্টোরি অফ দ্য উইমেন আই মিন কাথায়ানি যে তার স্বামীর মৃত্যুর পর সে তার মানে গ্রাজুয়েশন পারসিউ করার জন্য সে কলেজে ভর্তি হয় এবং সেখানে তার যে গিরিশ কার্নাডকে আমরা দেখলাম সে হচ্ছে তার কলেজ টিচার ছিল এবং তার সাথে তার প্রেম হয় এবং সে তখন তার শ্বশুর বাড়িতে যায় এবং বলে যে আমি বিয়ে করতে চাই এবং তখন শ্বশুর বলে না তুমি বিয়ে করতে পারবে না বিধবাদের দুবার বিয়ে করার নেই তো তখন সে বলে যে না হিস্টোরিক্যালি তো উইডো রিম্যারেজ অ্যাক্ট তো অলরেডি হয়েছে এবং সেখানে হচ্ছে মানে আমাদের এরকম অনেক রয়েছে রেফারেন্স দেন তিনি বিদ্যাসাগরের যারে তিনি উইডো রিম্যারেজের শুরু করেছিলেন তারপর বলে যে মেলরা যদি রিম্যারেজ করে তাহলে কোনো সমস্যা নেই তাহলে শুধু যদি মহিলারা যদি মানে মহিলা উইডো যদি রিম্যারেজ করে তাহলে সেখানে সমস্ত সমস্যা বলে সে ওখান থেকে এবং তখন তার শ্বশুর তাকে কন্ডিশন দেয় যে ঠিক আছে তুমি তাহলে তোমার ছেলেকে এখানে ছেড়ে যেতে হবে এবং ছেলের ওপর তার যে কন্ট্রোল কেননা ছেলে হচ্ছে একমাত্র বংশধর সেই ফ্যামিলি লিনিয়েজকে তুলে ধরবে তো এইভাবে কিন্তু তারপর সে চলে যায় গিয়ে বিয়ে করে কিন্তু তারপর আবার সে ফিরে আসে শ্বশুর বাড়িতে টু গেট দ্য আই মিন হার দ্য রাইট অফ দ্য মাদারহুড তার ছেলের প্রতি তার যে অধিকারটা রয়েছে সেটার জন্য তো মানে দিস ফিল্ম ইজ নট ওনলি ডিপিক্টেড দ্য কাইন্ড অফ আ ক্রাইসিস অফ আ উইডো ইন আ পেট্রিয়ার্কাল সোসাইটি সাইমালটেনিয়াসলি আমি যেটা বললাম যে মানে একটা সাবজুকেশনের এগেইনস্টেও যে ভয়েস রেজ করা যে কন্টিনিউয়াস যে পেট্রিয়ার্কাল যে মানে কনফ্লিক্টস গুলোকে আছে সেগুলোকে যে মানে সেগুলোকে পয়েন্ট আউট করা সেটাও ছিল এটার মধ্যে এটার মেন আইডিয়া তো মানে এই ফিল্মটার যদি প্রাথমিক পর্বে আমরা দেখানো হয় সেখানে দেখা যায় যে স্বামীর মৃত্যুর পরেই তার সাথে তার সন্তানের একটা দূরত্ব সৃষ্টি করা হয় তার শাশুড়ি কোনো হাউসহোল্ডের কাজে তাকে অংশগ্রহণই করতে দেয় না এবং বাড়ির বাইরেও বেরোতে দেয় না এবং যখন কাথায়ানি বলে যে আমি গ্রাজুয়েশন করতে চাই এবং তখন তার শাশুড়ি ভৎসনা করে বলে যে আচ্ছা মানে তুমি যতক্ষণ না বাইরে যাচ্ছ ছেলেদের সাথে সংস্পর্শে আসছো যতক্ষণ না পরিবারের মান মর্যাদাকে তুমি ধ্বংস করছো ততক্ষণ পর্যন্ত তোমার শান্তি নেই এবং এবং দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডায়লগ এবং ওর শ্বশুর মানে কিছুটা রিজিড ছিল আবার কিছুটা অনেক সময় অনেকটা মানে বিয়েও ছিল আর কি মানে লিবারেল হওয়ার চেষ্টাও করেছে এবং সেখানে বলেছিল যে ঠিক আছে ওর যেহেতু হাজবেন্ডের ইচ্ছা ছিল যে ও পড়তে যাক তো ফলে ঠিক আছে ও যদি পড়তে যায় তো কি হবে বলছে যে আরে ওর মাথাটাকে আমরা শেফট করিনি হেয়ার শেফট করা হয়নি ওকে আমরা মানে মাধি পরাচ্ছি মাধি মানে সাউথ ইন্ডিয়াতে যে সাদা থান পরে বিধবারা সেটাকে মাধি বলা হচ্ছে তো এখানে বলা হচ্ছে যে মানে ওর যে আমরা হেয়ার শেভ করা হয়নি সেটাই হচ্ছে ওর পক্ষে অনেক বেশি মানে অনেক তার এম্পাওয়ারমেন্ট কাইন্ড অফ থিং মানে ওকে ও যে রিজিডিটির কথা বলছে ও যে সোসাইটাল কনস্ট্রাক্ট
কনস্ট্রেন্টের কথা বলছে, তো এগুলো তো ওকে করা হচ্ছে না, ওকে যথেষ্ট লিবার্টি দেওয়া হচ্ছে, ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে না, তো আবার কেন পড়াশোনার প্রয়োজন? তো এবং এখানে দেখা যায় মানে যখন একদম প্রথমের সিন মানে ফার্স্ট পার্ট অফ দ্য ফিল্ম যখন হয়, তখন দেখা যায় যে যখনই কাথায়ানিকে প্রজেক্ট করা হচ্ছে তখনই সে কিন্তু মার্জিন অফ দ্য ফ্রেম থাকছে, মানে ইদার হচ্ছে লেফট কর্নার বা রাইট কর্নার অফ দ্য ফ্রেম, এবং সবসময় তাকে একটা হাই অ্যাঙ্গেল শট থেকে দেখানো হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড হার কাইন্ড অফ আ হেল্পলেসনেস ইন আ পেট্রিয়ার্কাল সোসাইটি। এবং সেখানে একটা আলো আঁধারির মাঝখান থেকে মানে তার ফেসকে যেহেতু হচ্ছে সে একটা অদ্ভুত কনফিউশনের মধ্যে রয়েছে, তো সবসময় তার ফেসকে একটা আলো মানে হাফ লাইট হাফ ডার্ক এর মধ্যে ফেলা হচ্ছে তার যে কনফিউশন সেটাকে পোর্ট্রে করার জন্য। এবং আমরা যদি ইতিহাসের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমরা দেখব যে প্রাচীন যুগ থেকেই বিধবাদের যে সেক্সুয়ালিটি সেটা মানে সেক্সুয়ালিটি বা সেক্সুয়াল অ্যাসারশন মেটাফরিক্যালি একটা অশুভ সংকেত হিসাবেই সেখানে সবসময় বহন করা হয়। এবং সেখানে এবং এটা একটা বিধবা মানেই সে দুঃখ এবং সেক্সুয়ালি মানে আসেক্সুয়াল বা সেক্সুয়ালি অ্যাবস্টেন্ডেড, মানে এই ধারণা কিন্তু পিতৃতান্ত্রিক অনুশাসনের মধ্যে বিধবাদের যে রিপ্রোডাক্টিভ রাইটস তাকে অস্বীকার এবং অবহেলা করার জন্যই কিন্তু সেটা করা হয়। এবং দেখা যায় যে কাথায়ানির শাশুড় যে শ্রীনিবাস ছত্রী, যে ধর্মশাস্ত্র সবসময় দেখা যাচ্ছে তাকে বলছে যে ধর্মশাস্ত্র বা গীতা থেকে বারবার উদাহরণ দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে কেন আজীবন সেলিবেসি বা ব্রহ্মচর্য শুড বি প্রমোটেড ফর দ্য উইডো। এবং সেখানে ডিরেক্টর দেখিয়েছেন যে কিভাবে কাথায়ানি মাদি বা সাদা থান পরে থাকছে, যে উইদাউট অর্নামেন্টস উইদিন আ ভেরি স্ট্রিক্ট ডায়েট, মানে ক্রমান্বয়ে উপবাসের মধ্যে দিয়ে সে তার স্বর্গত যে হাজবেন্ড তার প্রতি একটা চেস্টিটি বা লয়ালটি প্রমাণ করার চেষ্টা করে থাকছে প্রাথমিক দিকে। এবং মানে এই ফিল্মে দেখানো হচ্ছে যে শ্রীনিবাস যে বারবার যে কাথায়ানিকে গীতা পড়তে বলছে এবং ভগবানের যে মানে তার পায়ে তার জীবনকে উৎসর্গ করতে বলেছে, এবং সেখানে বিকজ দ্য উইডো রিলেশনশিপ উইদিন দ্য গড কলস ফর দ্য এক্সামিনিং হার theological and the personal comprehensions of the divine, and for seeing the God as a human kind of a figure to an abstract concept of the divine. And এই যে সিগনিফিকেন্স, এবং এখানে একটা খুব মজার রয়েছে যে ডায়লগ আছে যেখানে শ্রীনিবাস ছত্রী কাথায়ানিকে বলছে যে তুমি গীতা পড়ো তোমার মন শান্ত হবে, এবং তখন কাথায়ানি বলছে না আমি তো কনসেন্ট্রেট আমি করতেই পারছি না এখানে, আর আমি শুধু শুধু গীতা পড়বোই বা কেন, আমি তার থেকে আমি সায়েন্স পড়বো, তার থেকে আমি ফিলোসফি পড়বো, আমি হিস্ট্রি পড়বো, যেগুলো আমাকে আরো বাইরের জগৎ সম্পর্কে বলবে, তো আমি আমার মন শান্ত করতে চাই না। তো ফলে এখানে যে মানে একটা কন্ট্রাডিকশনস অফ দ্য পেট্রিয়ার্কাল স্ট্রাকচারের সাথে সেটা কিন্তু এই গিরিশ কার্নাড এবং ভি কার্নাড এরা দুজনেই হচ্ছে এটা কাথায়ানির এর মধ্যে দিয়ে তুলে ধরছে। এবং আরেকটা যে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা কাথায়ানির শ্বশুর বারবার উদাহরণ দিয়েছেন যে কৃষ্ণের, যে তার জীবন কৃষ্ণের পায়ে সমর্পণের মধ্যে দিয়েই সে কিন্তু এই যে মানে যে because Krishna always considered as a part of the central figure of the Hinduism, এবং তে বলেছে যে এই যে উইডোহুডের যে স্টিগমা তার জীবনে রয়েছে সেই উইডোহুডের স্টিগমা থেকে একমাত্র সে যদি গীতা পড়ে এবং কৃষ্ণের পায়ে তার নিজের জীবন সমর্পণ করে তাহলেই সেখান থেকে সে মুক্তি পাবে, এবং পরবর্তী জন্মে সে একটা দীর্ঘ স্বামী সংস্পর্শ লাভ করবে। এবং এইখানে এই যে মানে অ্যাবস্ট্রাক্ট কনসেপশন অফ দ্য গড উইডোদের জীবনে যে ইমোশনাল নিড এবং ভ্যাকেন্সি তৈরি হয় সেটা তার একটা অল্টারনেট রিপ্লেসমেন্ট হিসাবে সেখানে দেখানো হচ্ছে। এবং আমি এক্ষেত্রে তোমাদের ধরো আমি বৃন্দাবনের বিধবাদের দিতে পারি উদাহরণ, সেখানে আমি তোমাদের বারাণসীতে যেখানে বিধবারা আছে মানে এখানে সবসময় দেখতে পারো যে তাদের জীবনের যে শূন্যতা সেই শূন্যতাটাকে পূরণের জন্য সবসময় একটা ডিভাইন একটা আইডিয়াকে তারা ধরে নিয়েছে। So widowhood socially reconstructed এবং
এটা ব্রাহ্মণিকাল হায়ারার্কিক্যাল সিস্টেমের অতি গভীরে এর নিষ্পেষণের ইতিহাসটা লুকিয়ে আছে, যেটা নিউ ওয়েভ জনরার ফিল্মের মধ্যে থেকে সব থেকে বেশি আলোচিত হয়েছে দ্য ফিল্ম ফানি আম্মা। সেই ফানি আম্মা ডাইরেক্টেড বাই দ্য প্রেমা কার্নাথ অ্যান্ড লিটারেরি অ্যাডাপ্টেশন ফ্রম দ্য এম.কে. ইন্দিরাজ নভেল ইন দ্য সেম নেম। অ্যান্ড এই ছবিটার মধ্যে দিয়ে কিন্তু একজন বাল্যবিবাহের বিধবার জীবনের একটা করুণ কাহিনীকে ফুটিয়ে তোলার সাথে সাথে যে সেলফ অ্যাকচুয়ালেশন এবং যে চারিত্রিক যে দৃঢ়তা তাকেও ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই গল্পের মেইন কেন্দ্রবিন্দু ছিল দ্য কোয়েশ্চেন্স অফ উইডো সেক্সুয়াল অ্যান্ড দ্য সোশিও ইকোনমিক রাইটস, যা মূলত স্বামীর মৃত্যুর পরে কিন্তু ইগনোর করা হয়। এবং সেখানে যে এটা খুব ইন্টারেস্টিং যে এখানে কিন্তু সোশ্যাল ডেথের সাথে সাথে একজন বিধবার যে সেক্সুয়াল ডেথ হয় সেটাও সেখানে তুলে ধরা হয়েছে। এবং ফানি আম্মার আমরা যদি ফিল্মটা দেখি সেখানে আমরা দেখব যে ফানি আম্মার বয়স মাত্র 9 বছর বয়সে সে বিধবা হচ্ছে, এবং 9 থেকে 13 বছর বয়স, মানে ওই বিফোর দ্য পিউবার্টি এই সময়টায় আর কি, তাকে একটা অন্ধকার ঘরের মধ্যে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং যেটা হচ্ছে তার একটা ব্রাহ্মণিকাল পেট্রিয়ার্কিতে যে একটা অ্যানিমালিস্টিক যে এক্সিস্টেন্স, মানে সেটাকে সূচিত করা হচ্ছে। আমি এখানে আমি ক্লিপসটা একটু ওখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এর সাবটাইটেল নেই, কিন্তু আমি মানে চেষ্টা করবো যতটা পারা যায় এটা এক্সপ্লেন করতে। ಇದರಿಂದ ಬೇಸರ ಪಡುತ್ತಿದ್ದರು। ছবিটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেবজানি দি, হ্যাঁ না আমি দেখাচ্ছি, আমি আওয়াজ জাস্ট শুনতে একটু টেস্ট করছি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি জাস্ট একটু টেস্ট করছি ওই জায়গাটা, আমি পার্টিকুলার জায়গাটা আমি আনছি। জাস্ট 2 মিনিটস। হ্যাঁ ঠিক আছে, ওকে ডান। ಅತ್ತ ನನ್ನ ಕತ್ಲಕೊಂಡ ತರ್ತಿದ್ಯಾ? ನಿಮ್ ಜಡೆ ಕತ್ತರಿಸಿರೋದು ನಿಮ್ ಗಂಡನ ಮನೆಯವ್ರು ತಿಳಿಬಾರ್ದಮ್ಮ ಫಣಿ। এখানে ওই ফানি আম্মা ছোট বাচ্চা আর কি, ও জিজ্ঞেস করছে ওকে একটা হাজবেন্ডের মৃত্যুর পর ওকে একটা ঘরের মধ্যে আটকে দেওয়া হয়েছে, তো ও বলছে যে মানে আমাকে কেন তোমরা এই অন্ধকার ঘরের মধ্যে বন্ধ করে রেখেছো। এবার তখন ওর মা, যে এটা হচ্ছে ওর মা ফানি আম্মা, তো ফানি আম্মার মা ওকে বলছে যে না না তুমি এখন কোনো প্রশ্ন করো না, কিছু না, তুমি তোমার হাজবেন্ডের নাম ইয়ে করো, স্মরণ করো। ಸ್ವಲ್ಪ ಜಡೆ ಬೆಳೆಯೋರ್ಗು ನೀನ್ ಈ ಕೋಣೆಯಲ್ಲೇ ಕೂತಿರ್ಬೇಕು। ನಮ್ ಬೀರ್ ಒಂದ್ ಲೋಟ ಹಾಲು ತಂದು ಕೊಡ್ಬಾ ಅಮ್ಮ. ತೆಗಿತಿ, ಬೇರೆ ಅರ್ಶನ ಕುಂಕುಮ ತಂದು ಪೂಜೆ ಮುಗಿಸು। ಬೆಳಗ್ಗೆ ಕೆರೆ ಬದಿಲಿ ನಾಗರ ಬಳ್ಳಿ ಕಚ್ ತೀರ್ಕೊಂಡ್ರು. ಅಮ್ಮ ಹೆಂಗ ನೆನಪುಂಟಲ್ವಾ? ಗಂಡನ ಮನೆಯವರಿಗೆ ತಿಳಿಯದಿರುವುದು ಪಣಿಯಮ್ಮನನ್ನು ಕತ್ತಲೆ ಕೋಣೆಗೆ ತಳ್ಳುತ್ತಾರೆ. ಪಣಿಯಮ್ಮನ ಗಂಡ ನಾಗರ ಹಾಕಿ ಸಾಯುತ್ತಾನೆ. ಪಣಿಯಮ್ಮನ ಕುತ್ತಿಗೆಯನ್ನ ತಾಳಿ ಹೋಗಿ ಪಣಿಯಮ್ಮನಿಗೆ ಬಿಡುತ್ತವರು ಅವರ ಸಂಪ್ರದಾಯಕ್ಕೆ ಪಣಿಯಮ್ಮನ ಕೇಶಮುಂಡನ ಮಾಡಿಸಿ ಬಿಡಿಸಿ ಹೊರಡಿಸುತ್ತಾರೆ. ಪಣಿಯಮ್ಮನ ತಂದೆ ಮೇಲೆ ಪಣಿಯಮ್ಮಳಿಗೆ ಸುಖ ಸಂತೋಷ ಎನ್ನುವುದು ಮರ್ಚಿಕೆಯಾಯಿತು. ಇದು ಮಣಿ ಹುಡ್ತಾರ ಬಗ್ಗೆ ಜಾತಕ ನನಗೆ ಗೊತ್ತಿಲ್ವಾ ನೀವು? সো
সো মানে এই ফিল্মটা আমরা যদি দেখি, এটা ভীষণ একটা ইন্টারেস্টিং ট্রানজিশনকে দেখিয়েছে, যে যখন ফানি আম্মার বয়স 13 বছরে প্রথম মেনস্ট্রুয়েশন হচ্ছে, এবং তখন অন দ্য 4th ডে অফ হার মেন্সেস সেখানে কিন্তু তার হেয়ার গট শেভ, এবং এটা একটা আলটিমেট একটা ব্রেক ছিল তার একজন পূর্ণ নারী হওয়ার পেছনে, এবং তার একটা সেক্সুয়ালি বিং অ্যাক্টিভ হিসাবে। হ্যাঁ, এবং ইনফ্যাক্ট যখন মানে উমা চক্রবর্তী বা অপর্ণা বন্দ্যোপাধ্যায়ের যে গবেষণা ধর্মী বিভিন্ন প্রবন্ধের মধ্যে দিয়ে উঠে এসছে, যে কিভাবে সেই কলোনিয়াল পিরিয়ডের মধ্যে থেকেই আপার কাস্ট হিন্দু উইমেন একটা স্ট্রিক্ট রিচুয়ালের মধ্যে দিয়ে যেত, যে যা তাদের সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ লাইফের একটা মৃত্যু হিসাবেই সেখানে সূচিত করা হচ্ছে। সো আই মিন it is very important that মানে সমস্ত যে কাস্টমস অ্যান্ড দ্য রিচুয়ালস অ্যাজ মানে আইডিওলজিক্যাল অপারেশনস অফ দ্য উইডোহুড হিসাবে পরিচিত ছিল, এবং তার মূল লক্ষ্যই ছিল কিন্তু উইডোকে আসেক্সুয়াল বা সেক্সুয়ালি নন বিং হিসাবে তুলে ধরা। এবং যখন ফানি আম্মা প্রথম মেন্স এক্সপিরিয়েন্স করলো আর কি, এবং তখনই তার সমস্ত হেয়ার শেভড করার প্রয়োজন হলো, বা তাকে মাধি পরানো হলো। তার আগে কিন্তু তাকে মাধি পরানো হয়নি, এবং তার আগে তাকে হেয়ার শিফটও করা হয়নি, উইচ কল দ্য সমাধি। মানে এই যে মানে তার সেক্সুয়ালিটি বা তার মানে বিউটির যে সমাধি হচ্ছে, সো ইন আ কানাডা টার্মিনোলজি ইটস কল দ্য সমাধি। এবং যে সুমঙ্গালি হচ্ছে যেটা এনকারেজিং দ্য সাইন অফ আ ম্যারেজ। সো এই যে সমাধি থেকে যে সুমঙ্গালি, এই যে ফানি আম্মার বিধবা হিসাবে যে জার্নিটা, সেটা কিন্তু একটা সোশ্যাল এক্সক্লুশনকেই তুলে ধরেছিল। সো সোশিও কালচারাল অ্যান্ড মানে এক্সক্লুশনের মধ্যে দিয়ে বায়োলজিক্যাল ওমেনকে একটা অদ্ভুত একটা আর্কিটাইপাল কালচারাল ওমেনে এখানে পরিণত করা হচ্ছে, এবং রিচুয়ালিস্টিক বিধিনিষেধের মধ্যে দিয়ে তার বিধবা স্বামীর মৃত্যুকে তার পূর্বজন্মের অপকর্মের একটা ফল হিসাবে তুলে ধরে তাকে একটা অস্পৃশ্য শয়তানের প্রতিচ্ছবি হিসাবে অলওয়েজ মানে পেট্রিয়ার্কাল সোসাইটিতে সেখানে তুলে ধরা হয়। সো ইন্ডিয়ান নিউ ওয়েভ ফিল্ম মেকাররা তা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছিল, মানে ফিল্মস লাইক ফানি আম্মা, ঘটশ্রাদ্ধ, এলিপাথায়ানাম, এগুলোর মধ্যে দিয়ে। এবং এখানে সমস্ত কাজের মধ্যে প্রায়শই বিধবারা উপস্থাপিত হতো যে মার্জিন অফ দ্য সিনেমাটিক ফ্রেম, এবং স্পেশালি হাই অ্যাঙ্গেল ক্যামেরা অথবা এক্সট্রিম কর্নার অফ দ্য ভিজুয়াল স্পেস, এবং যা তাদের সোশিও কালচারাল এক্সক্লুশনকে তুলে ধরতো। এবং হায়ারার্কিক্যাল ডোমেস্টিসিটির মধ্যে যে বিধবাদের যে ফিজিক্যাল স্পেসটা কিভাবে কন্ট্রোল হতো ফিমেল মেম্বারসদের দ্বারা, এবং হচ্ছে হুম আর মানে intervened in a collective commitment to uphold the the kind of a very stringent code of the patriarchal honor. So মানে স্পেশালি এদের এই মোবিলিটিটাকে যে রেস্ট্রিকশন করা হতো কিন্তু সধবা মহিলাদের দ্বারা, ওকে, এবং যারা কিন্তু একটা সবসময় চেস্টিটি, ভার্চিউ মানে এগুলোর একটা প্রতিচ্ছবি হিসাবে ছিল। এবং এগুলোকে কিন্তু যারা নিউ ওয়েভ ফিল্ম মেকারসরা, স্পেশালি গিরিশ কাসারাভাল্লি বা এই প্রেমা কারনাথ বা এরা কিন্তু একটা এদের বলেছে একটা পেট্রিয়ার্কাল যে অপারেশনের কাইন্ড অফ এজেন্সি। এবং এই যে ইন্টারপ্লে বিটুইন দ্য পার্সোনাল স্যাক্রিফাইস অ্যান্ড দ্য সোশ্যাল এক্সপেকটেশন, যা বিধবাদের অস্তিত্বটাকে একটা অনেক বেশি জটিল করেছিল। সো ইন্ডিয়ান যে নিউ ওয়েভ ফিল্ম মেকাররা এটাকে ক্রিটিসাইজ করেছিল তাদের ফিল্ম মেকিং এর মধ্যে থেকে। অন্যদিকে গিরিশ কাসারাভাল্লির ঘটশ্রাদ্ধ বা মানে যেটা ইউ.আর. আনন্দ মূর্তির নভেলের ওপর আধারিত ছিল, এবং যে প্রোটাগনিস্ট এখানের মেন স্টোরি ছিল হচ্ছে প্রোটাগনিস্ট যমুনা সেক্সুয়াল লাইফকে তুলে ধরা হয়েছিল, যেটা মূলত পেট্রিয়ার্কাল ডমিনের একটা ডার্ক স্পেসে বিধবাদের একটা ইমরাল সোসাইটাল স্পেসকে সেখানে সূচিত করে। এবং ঘটশ্রাদ্ধের ক্লাইম্যাক্সটা ছিল kind of a
ক্লাইম্যাক্স ছিল হচ্ছে একটা রিচুয়ালসকে তুলে ধরা হয়েছিল যা সমাজের অনেক আনফোল্ড ইভেন্টকে ডিটারমিন করে। তো নানি বলে যে ক্যারেক্টার ছিল, যার সাথে যমুনা আক্কা বা যমুনার যে একটা মানে সে তো বিধবা ছিল এবং তার পরবর্তীকালে যখন সম্পর্ক হয় এবং তার সাথে শারীরিক সম্পর্ক হয়, যমুনার প্রেগনেন্সি, তার অ্যাবর্শন, এগুলো পিতৃতান্ত্রিক সমাজে কিন্তু একটা বিধবার সেক্সুয়াল ডিজায়ারকে তুলে ধরেছিল। এবং যেহেতু যমুনা পিতৃতান্ত্রিক সমাজে বিধবার শারীরিক চাহিদা পূরণের যে নিষেধাজ্ঞা তাকে লঙ্ঘন করেছিল এবং সেহেতু সমাজ, স্পেশালি তার বাবা, তাকে কিন্তু তার জীবিত অবস্থায় তার শ্রাদ্ধ রীতি পালন করে সমাজ থেকে তাকে বহিষ্কার করেছিল। এবং এটা দেখা যায় যে একদম অন্তিম পর্যায়ে মানে আমরা যদি ফিল্মটা দেখি এবং সেখানে আমরা দেখি একদম লং শটে হচ্ছে সেখানে মানে যমুনাকে দেখানো হচ্ছে এবং বটগাছের পাশ থেকে একটা তার খুব শীর্ণ শরীর সেখানে ঝুঁকে এসছে, তার ম্লান মুখ এবং তার শেভড হেয়ার, এবং সাউন্ড ট্র্যাকে শ্রাদ্ধকালীন যে মন্ত্র উচ্চারিত হয় কিন্তু সেই মন্ত্র সেখানে মানে সাউন্ড ট্র্যাকে বাজছে, যা হায়ারার্কিক্যাল হেজিমনিতে এক বিধবার যে সেক্সুয়াল ডেথকে একটা ট্র্যাজিক কনসিকুয়েন্সেস অফ দ্য সোশ্যাল অবস্ট্রাকশনস হিসাবে সেখানে তুলে ধরা হচ্ছে। So I hope that you are familiar with the name of Michel Foucault. So Michel Foucault বলেছিলেন যে power does not have a top down construction. So instead it the diffuses through the society to shape the individual behaviors and the identities. In the atmosphere of the woman's experience in India, the lens of the governmentality demonstrates the social conventions and cultural practices, and the state policies are normative and the sustaining process of the marginalization. So যেখানে Indian constitution ইন্ডিয়ান কনস্টিটিউশন ইকুয়ালিটিকে সবসময় স্ট্রেনথেন করছে, যেখানে এবং সেখানে কিন্তু মহিলারা তাদের সমগ্র জীবন দিয়ে কিন্তু পিতৃতান্ত্রিক সমাজ কাঠামোর যত রকম মানে বৈষম্য রয়েছে তার সম্মুখীন হচ্ছে এবং সেটা এক্সপিরিয়েন্স করছে। সো এখানে প্রশ্ন হচ্ছে যে পিতৃতান্ত্রিক কথায় যে মহিলাদের অপারেশনের যে রিয়েলিস্টিক মানে অপারেশন তো রিয়েলিস্টিক ফিল্মও দেখিয়েছে, ওকে, তো তাহলে এই নিউ ওয়েভ ফিল্ম মেকারদের কি বৈশিষ্ট্য আছে বা বিশেষত্ব আছে যে যখন তারা উইডোহুডকে একটা মানে ডিকনস্ট্রাক্ট করছে পেট্রিয়ার্কাল হেজিমনির নিরিখে, তো তখন মানে কি তাদের what is their credits, okay? তো সেখানে হচ্ছে দেখাচ্ছে যে নিউ ওয়েভ ফিল্ম মেকাররা কিন্তু শুধুমাত্র সোসাইটাল কনস্ট্রেন্টস অফ উইডোহুডকে দেখাননি, তার সাথে সাথে কিন্তু পিতৃতান্ত্রিক সমাজ কাঠামোয় নিজস্ব গোষ্ঠীর মধ্যে, পরিবারের পরিসরের মধ্যে বিধবারা কিভাবে পেট্রিয়ার্কিকে চ্যালেঞ্জ জানিয়ে তাদের সেই অ্যাসার্টিভ স্টেন্স মানে সেটা কিন্তু নিউ ওয়েভ সিনেমাটিক মিলিউতে একদম অন্য রূপ পেয়েছে। নাও আই এম জাস্ট trying to explain the last part of my discussion. তো সেখানে এবং এক্ষেত্রে আমি মেইন আঙ্গিকে রাখবো হচ্ছে ফানি আম্মার ফিল্মটা। ফানি আম্মা ছিল হচ্ছে এমনই একটা উদাহরণ যেখানে কিন্তু পিতৃতান্ত্রিক সমাজে বিধবাদের প্রতি নিপীড়নের প্রশ্নটার পাশাপাশি ওমেন এজেন্সিকে সেখানে স্ট্রেনথেন করেছে, যা কিন্তু বিধবাদের সোশিও কালচারাল এক্সক্লুশনের বিষয়টাকে অবশ্যই চ্যালেঞ্জ জানিয়েছে। তো 1970-তে যখন হচ্ছে 1960s to 70s we know that there is a second wave of the feminism. তো 1970s এর এই সেকেন্ড ওয়েভ অফ ফেমিনিজম কিন্তু একটা র্যাডিক্যাল পার্সপেক্টিভস এনেছিল, একটা চেঞ্জ এনেছিল সাহিত্য, কন্টেম্পোরারি সাহিত্য এবং ফিল্মের মধ্যে। এবং তখন এই ওমেনের স্পেশালি ইন টার্মস অফ রিপ্রেজেন্টিং দ্য উইমেন ক্যারেক্টার্স, এবং এখানে তখন প্রেমা কারনাথ ফানি আম্মাতে যে মানে ফানি আম্মাকে যে একটা অদ্ভুত অ্যাসার্টিভ ভয়েস যে দিয়েছিল, যা কিন্তু মানে তাকে মিলিয়ে দিয়েছিল একটা সদ্য বিধবা একটা দাক্ষায়নীর প্রতি পিতৃতান্ত্রিক অবিচারের বিরুদ্ধে। যখন 16 বছরের মানে তারই নিস, ফানি আম্মার নিস দাক্ষায়নী যখন 16 বছর বয়সে সে বিধবা হয় এবং সে
অস্বীকার করে মাধি কে অ্যাডপ্ট করতে, মানে সাদা থান পড়তে। এবং তখন ফানি আম্মাকে দাক্ষায়ণীর শ্বশুর বাড়িতে পাঠানো হয় তাকে এই দাক্ষায়ণীকে বোঝানোর জন্য। তখন ফানি আম্মা কিন্তু সেই পৈশাচিক এবং ধর্মীয় সামাজিক রীতিকে চ্যালেঞ্জ জানিয়েছিল, যার মধ্যে দিয়ে এই যে মানে 9 বছর বয়স থেকে টিল নাও মানে ও যে একটা দমবন্ধকর সিচুয়েশনের মধ্যে দিয়ে দিন যাপন করছিল, সেই যে পেট্রিয়ার্কাল যে হিপোক্রেসি সেটাকে কিন্তু পয়েন্ট আউট করে সে কোয়েশ্চেন করেছিল। তো আমি এখানে মানে জাস্ট ডায়লগটা আমি চাইছি আর কি তোমাদের ইয়ে করতে, ট্রান্সলেট করে দিতে। সেখানে মানে ওই ফিল্মের একটা কনটেক্সটে বলা হচ্ছে, যখন ও শ্বশুরবাড়ির লোকেরা, দাক্ষায়ণী শ্বশুরবাড়ির লোকেরা ফানি আম্মাকে বলছে, আরে ভাই তুমি ওকে বোঝাও যে ও যাতে মাধি পরে, ও যাতে হেয়ার শেভড করে। তো তখন দাক্ষায়ণী চুপ করে কিছু, এই ফানি আম্মা চুপ করে কিছুক্ষণ বসেছিল, তারপর মানে ক্যামেরা ডাইরেক্ট ওর মুখে মানে ফোকাস করে, আর ইট ওয়াজ আ ভেরি টাইট ক্লোজ আপ। এবং টাইট ক্লোজ আপের মধ্যে তখন দেখা যায় মানে দাক্ষায়ণীর মেন ফোকাসটা ছিল তার চোখের মধ্যে, এবং চোখ ওয়াজ ভেরি মানে কাইন্ড অফ ভেরি বুদ্ধিদীপ্ত, ভেরি এনলাইটেড। এবং সেখানে সে বলছে যে আমাকে কেন এই রিচুয়ালের মধ্যে দিয়ে, সবসময় মহিলাদের কেন এই রিচুয়ালের মধ্যে দিয়ে যেতে হবে। এবং যেখানে আমার ছোটবেলায়, আমি যখন 9 বছর বয়সে বিধবা হয়েছে, আই ডিডন্ট হ্যাভ এনি মেমোরি অ্যাবাউট মাই হাজবেন্ড, মানে আমার তার মুখটাও মনে নেই। এবং আমার কথা ঠিক আছে, আমার কথা আমি ছেড়ে দিলাম, তখন একটা সময় ছিল 2 ডিকেডস আগে এটা হয়েছিল, কিন্তু এখন তো সময় পরিবর্তন হয়েছে। তো 16 বছর বয়সী এই দাক্ষায়ণী কেন মাধি পড়বে? এবং সে তো ভালো ডিজার্ভ, ভালো খাবার, ভালো জীবনযাপন সে ডিজার্ভ করে। এবং কি হবে যদি একজন বিধবার মাথায় চুল রইল, যদি তার চুল শেভ করে ফেলা হয়, চুল কেটে ফেলা হয়, তাহলে কি সে সমস্ত মানে তার ইমপিউরিটি মুছে যাবে? আর মানে কি শাস্তি দিতে চায় এই সমাজ? এবং লাস্টে এই ডায়লগ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সিগনিফিকেন্ট। সে বলেছিল যে আর শাস্তি দেওয়ার অধিকারী বা সমাজকে সবসময় মহিলাদের শাস্তি দেওয়ার অধিকারী এই সমাজকে কে, শাস্তি দেওয়ার অধিকারী এই সমাজকে কে দিয়েছে? So it's very important that this treatment of the widows within the context of the patriarchal structure, they reveal a pattern of the systematic violence embedded in the cultural rites and the ritis and the customs. And the Indian New Wave filmmakers, they sentence the rituals associated with the widowhood are often excluded with the underlying brutality that intensifies the humiliation and embedded by the widows throughout their lives. And they criticize the patriarchal objective appears to be the suppressions of the widow's sexuality and manifesting in, I mean, the practices such as the tonsure, and which serve to the legitimate inhuman treatment under the auspiciousness of the custom, tradition, and the religious doctrine. Thank you so much. Good evening, ma'am. Thank you so much. Very nice lecture. I'm sorry, actually, I tried to speak in Bengali how much I can. আমি কিছু কিছু ক্ষেত্রে আমার সমস্যা হচ্ছিল, আমি শব্দ হারিয়ে ফেলছিলাম, তো সেখানে আমি ইংরাজি করেছি। তো এখানে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কারোর বুঝতে কিছু অসুবিধা হয়, তো আই এম হিয়ার টু গিভ দ্য রিপ্লাই। ম্যাম, দেবযানীদি, আচ্ছা আমি কোয়েশ্চেন আনসার সেশন কি এখন শুরু হচ্ছে? হ্যাঁ, করতে পারে, আমার কোনো অসুবিধা নেই। লাবণী কিছু, আচ্ছা তুমি বলে নাও, তারপরে আমি একটা কিছু বলবো আর কি। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ ম্যাম, আমরা জানি যে ফিল্ম হচ্ছে এমনই একটি বিষয় যা আমাদের সমাজের দর্পণ। আপনি যখন এই লেকচারের মাধ্যমে সেই দর্পণটা তুলে ধরছেন, মানে সেই প্যাথেটিক লাইফ, পেট্রিয়ার্কাল, যেটা মহিলাদের উপর চাপিয়ে দিয়েছে, দীর্ঘদিন ধরে যে যন্ত্রণা থেকে আস্তে আস্তে রিভলিউশন এসেছে, এবং সেখান থেকে একটা নতুনত্ব লাইফের দিকে তারা গ্রো করেছে ক্রমান্বয়ে। বর্তমান পেট্রিয়ার্কাল আর অতীতের পেট্রিয়ার্কালের মধ্যে যে ডিফারেন্স, সেখানে হয়তো নমনীয়তা বর্তমান পেট্রিয়ার্কালের ক্ষেত্রে এসেছে, কিন্তু বর্তমান পেট্রিয়ার্কাল সোসাইটি এসেছে মানে আমি বুঝতে পারলাম না।
But নমনীয়তা patriarchal operation is মানে maybe in a different form, but I mean it's the operations are there always, মানে কিছু চেঞ্জ হয়নি। তোমরা বলো না আরজিকরের এই সিচুয়েশন বা মানে কন্টিনিউয়াসলি উইমেনদের উপর রেপ হচ্ছে, উইমেনদের অপারেশন হচ্ছে, মানে তো এটা কি মানে কোনো মানে বিয়ে হয়নি, মানে দের ইজ নো কাইন্ড অফ আ মানে নমনীয়তা কিছু হয়নি, মানে দের ইজ আ মোর ডিফাইন পার্ট অফ দ্য অপারেশন, মানে সেটাই, মানে আই থিংক সো। হ্যাঁ সরি, মানে তুমি বলো কোয়েশ্চেনটা। না, হিন্দু সোসাইটির যে রিচুয়ালস এর যে প্রেশারটা সেটা বর্তমান সোসাইটি থেকে হয়তো অনেকাংশে গেছে, কিন্তু পেট্রিয়ার্কালের ভাবধারাটা আপনার দৃষ্টিকোণ থেকে যদি একটু বলেন তো, মানে আপনি যেটা বলছিলেন। পেট্রিয়ার্কি, হ্যাঁ আমি যেটা বলছিলাম যে মানে হ্যাঁ মানে এখন হয়তো মানে অনেক রিফাইন হচ্ছে। ইনফ্যাক্ট দ্য সাবানুর কেস যেটা ছিল, মানে ইনহেরিটেন্স রাইট অফ দ্য আই মিন দ্য উইমেন, দ্য প্রপার্টি রাইটস, মানে যেটা একদম মানে পুরো ইনহেরিটেন্স প্রপার্টি রাইটটাকে ওটাকে চেঞ্জ করেছিল। তো অবশ্যই ফিল্ম দেখো, মানে ফিল্ম মুভ মানে I mean the feminist movements are there, right? তো কন্টিনিউয়াস মানে এখন যে ফেমিনিস্ট মুভমেন্ট যতটা সংঘবদ্ধ, উইমেন এজেন্সি যতটা ভোকাল, মানে সেগুলো অবশ্যই হচ্ছে প্রতিহত করছে এই পেট্রিয়ার্কাল অপারেশনস গুলোকে। বাট কিন্তু আবার তার সাথে সাথে এটা আমি বলবো হয়তো সেই রিচুয়ালিস্টিক ব্যারিয়ার্স গুলো এখন ভিডিওদের ক্ষেত্রে নেই, সেটা এখন অনেকটা তোমার ওপেন আপ হয়েছে। কিন্তু আই এম গিভিং ইউ দ্য ওয়ান এক্সাম্পল আমার এই প্রজেক্টটা করার সময়, মানে what you mentioned immediately, that always film considered as a mirror of the society, mirror of the realistic situation. তো আমি চেষ্টা করেছিলাম কিছু কেস স্টাডি নেওয়ার। তো কর্ণাটকের এখানে একটা জায়গাতে আছে, ও সেখানে আমি কিন্তু একজন ভিডিও পেয়েছি, ভিডিওর ইন্টারভিউ নিয়েছিলেন ওনার, এবং ভিডিও মানে কিন্তু আমি ডিফারেন্ট এজ গ্যাপের মধ্যে দিয়েছি। অবশ্যই আমি চাইল্ড ম্যারেজ পাইনি এখানে। তো সেখানে হচ্ছে আমি 25 থেকে 40 এই এজ গ্রুপের মধ্যেও নিয়েছিলাম, এবং একজন রিসেন্টলি আমি জানিয়েছিলাম তিনি হচ্ছেন 60 বছর বয়সী উইডো। ওকে, সেখানে কিন্তু তার 2 ছেলে, তারা কিন্তু আইটি, একজন এনআইটি প্রফেসর আর একজন আইটিতে কাজ করে, তারা দুজনেই কিন্তু সেই মহিলাকে ফোর্স করেছিল তার হেয়ার শেভড করতে, তার কাইন্ড অফ মাধি পড়তে, মানে ওই থান পরে তাকে একদম ওই আধবেলা যে খাওয়া সেটা করতে। এবং আমি যখন প্রশ্ন করেছিলাম এটা কেন, মানে আপনার ছেলেরা তো এত মানে ফ্যামিলি এত হচ্ছে এডুকেটেড, ওয়েল এস্টাবলিশ, তো তখন বলছে না আমাদের, এবং তো ছেলেরা আমাকে বলেছিল যে ব্রাহ্মণিকাল, আমরা ব্রাহ্মণ, তো এই ব্রাহ্মণিকা সোসাইটির মধ্যে আমাদের যে কাস্টম, মানে she has to I mean the she has to fulfill, she has to follow this। তো তার মধ্যে কোন রকম মানে আপার ক্লাস বা কাইন্ড অফ এডুকেশন বা কাইন্ড অফ এনলাইটেনমেন্ট কিছু এর মধ্যে থাকে না, তারা কনসিডারই করে। সো মাই কোয়েশ্চেন ইজ দ্যাট হ্যাঁ মানে আগে যেটা হচ্ছে ধরো 95% মানে 96% এই এতটা ম্যাসিভ আকারে ছিল, এখন বিভিন্ন ল, বিভিন্ন উইমেন মুভমেন্ট, এগুলোর মধ্যে দিয়ে উইমেন এজেন্সির এর মধ্যে দিয়ে উইমেন ভয়েস অনেকটা স্ট্রং হয়েছে, কিন্তু এখনো এই প্র্যাকটিস গুলো কিন্তু হয়ে যাচ্ছে। ওকে ম্যাম, টিএস ম্যাম আপনাকে কিছু কোয়েশ্চেন হয়তো করতে চাই, ম্যামকে কোয়েশ্চেন করার জন্য রিকোয়েস্ট করব। হ্যাঁ দেবযানী, আমি প্রথমত তো থ্যাংক ইউ, মানে এত সুন্দর একটা পেপার এবং সেখানে অনেক কিছু ডাইমেনশনস গুলো শুনছিলাম। তো সেটা শুনতে গিয়ে আমার একটা জাস্ট তোমার কাছে কোয়েশ্চেন ছিল, মানে কোয়েশ্চেন ঠিক নয়, ধরো তুমি যে টাইমের সিনেমাগুলোকে ধরেছো সেটা তো বেশ আর্লি, মানে 1970s। হ্যাঁ, এখন আমার যেহেতু আমার ওই সময়ের, এবং আমি হিন্দি বা বাংলা যেগুলো আমরা সচরাচর দেখে থাকি আর কি, যে ধরনের সিনেমা এবং সেখানে রিপ্রেজেন্টেশন অফ দ্য উইডোজ, বা আমি যদি আরেকটু এগিয়ে এসে শ্বেত পাথরের থালার কথাও বলি, হ্যাঁ, যেখান থেকে কিছু কাইন্ড অফ মানে পার্সপেক্টিভ গুলো দেখি। তো তুমি কাজ করতে গিয়ে, মানে যেহেতু এটা একটা প্রজেক্টের কাজ, আই ওয়াজ ওয়ান্ডারিং যে তুমি গুলো এটা কি কোনো প্যাটার্ন দেখেছো? মানে your voice is breaking, I missed few of your points। কিসুর জন্য? আমি কিছু বেসিক্যালি আমি হ্যাঁ
মানে ফর এক্সাম্পল ধরো শ্বেত পাথরের থালায় আমরা মানে উইডোর গ্যাস্ট্রোনমিক্যাল মানে বিহেভিয়ারের ওপর যে সবসময় সোসাইটির একটা রেস্ট্রিকশন যে না একাদশী পালন করতে হবে বা নিরামিষ খেতে হবে, এই ধরনের যে রিচুয়ালস গুলোর মধ্যে বা কাস্টমস গুলোর মধ্যে মানে একটা যে কাস্টমারি করে তোলা হয় উইডোদের ক্ষেত্রে, যেটা আমি মানে বাংলা সিনেমা বা হিন্দি যেটুকু দেখেছি তাতে দেখেছি। এখন ওয়েন ইউ আর ওয়ার্কিং ইন আ ডিফারেন্ট কালচার, মানে যেহেতু তুমি অন্য ভাষার সিনেমা বা অন্য কালচারকেও দেখেছো এবং সেখানে একটা ফিল্ড স্টাডিরও ব্যাপার ছিল, তো এই বিষয়টা কি উঠে এসেছে? মানে এই যে একটা নিশ্চয়ই সেই কালচারেও একটা ট্রানজিশন থাকবে যে আমি যে ফিল্মগুলোর তোমাকে করছি, মানে প্রথমত দেখো, প্রথমত হচ্ছে আমি যে নিউভেজ ফিল্মটা ধরেছি এর মধ্যে হচ্ছে মানে ইটস আ প্যান ইন্ডিয়া ফিল্ম, হ্যাঁ। এবং তুমি যদি নিউভেজ ফিল্ম দেখো, নিউভেজ ফিল্মগুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে কনসলিডেটেড হচ্ছে, মানে মৃণাল সেন কলকাতায় ছিলেন, ওদিকে বানিয়েছেন, ওদিকে মেনলি হচ্ছে সাউথ ইন্ডিয়া এবং হচ্ছে মহারাষ্ট্র বেসড হচ্ছে নিউ ওয়েভ ফিল্ম, হ্যাঁ। মানে এখানে ধরো কেরালা, স্পেশালি কেরালা, কর্ণাটকাতে, আবার অন্যদিকে হচ্ছে মহারাষ্ট্রে, এইখানে ফিল্মগুলো করছে। এবং যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তুমি যেটা বললে যে শ্বেত পাথরের থালাতে যে মানে কিভাবে একটা সোসাইটাল কাস্টমস, মানে যেটা আমি বারবার এখানে বলছিলাম যে রীতি কাস্টমস এর মধ্যে দিয়ে মানে একটা বিধবার লাইফটাকে, মোবিলিটিটাকে কিভাবে তোমার বিয়ে করা হচ্ছে, মানে কনস্ট্যান্ট করা হচ্ছে। ইনফ্যাক্ট শ্বেত পাথরের থালাতে যেখানে বলা হচ্ছে যে মানে যখন ওর আঁকার মাস্টারের সাথে আই থিঙ্ক প্রেম হলো ওর যে প্রোটাগনিস্টের, তো সেখানে হচ্ছে কিন্তু তখন হচ্ছে তার ছেলেই হচ্ছে তাকে কন্টিনিউয়াস ইয়ে করছে, ব্লেম করছে। মানে একটা বিধবা যে সে আবার প্রেম করতে পারে সেটা কখনোই ভাবা যায় না। তো এই যে সোসাইটাল যে কনস্ট্রেন্টস যেটা সবসময় থাকে, তো সেইটা যেমন রয়েছে, এটা কিন্তু এই 1970s এই ফিল্মগুলো তুমি যদি দেখো, এগুলোর টেনিওর কিন্তু হচ্ছে 1970s to 80s, হ্যাঁ। এবং ওই সময়ে দাঁড়িয়ে মানে এই যে ফিল্ম মেকার্সরা যে ফিল্মগুলো বানাচ্ছে, সেটা অবভিয়াসলি ইট ওয়াজ আ new kind of a I mean the repercussions or the kind of a understanding of the society. এবং এখানে তুমি যেটা বললে যে ওই সোসাইটাল কাস্টম, ইনফ্যাক্ট ফানি আম্মার মধ্যে সেখানে তো মানে একটা বাচ্চা মেয়ে 9 বছর বয়সে সে বিধবা হচ্ছে, রাইট। 9 বছর বয়স থেকে তাকে একটা ঘরের মধ্যে বন্দি করা হচ্ছে যতক্ষণ না তার পিউবার্টি হচ্ছে। এবার যখন পিউবার্টি হচ্ছে, যেদিন তার পিউবার্টি হলো ফোর্থ ডে, তখনই হচ্ছে কিন্তু তার মেন্সের দিন, তার মাথা টাথা পুরো শেভ করে দেওয়া হলো, তাকে মাধি পরানো হলো, তার মানে তখন তাকে পুরো ডোমেস্টিক স্লেভ হিসাবে বানাচ্ছে, যেটা তোমার উমা চক্রবর্তীর রিসার্চের মধ্যে বারবার এসছে যে মানে উইডোহুড যে শুধুমাত্র হচ্ছে, এবং উনি কিন্তু মহারাষ্ট্র এবং ওনার যে কেস স্টাডি ছিল মহারাষ্ট্র এবং কর্ণাটক মহারাষ্ট্রের বর্ডারের মধ্যে দিয়ে হাই ক্লাস মানে দ্য আপার কাস্ট ব্রাহ্মণিক ফ্যামিলির মানে উনি প্রচুর কেস স্টাডি করেছেন। এবং সেখানে উনি বলছেন যে সেখানে কিন্তু ওই যে একটা ইনভিজিবল লেবার হিসাবে থেকে যায়, মানে তাকে এদিকে না খেতে দেওয়া হচ্ছে, অর্ধেক খেতে দেওয়া হচ্ছে, বিভিন্ন সোসাইটাল কাস্টমস এর বেড়াজালে তাকে বন্দি করা হচ্ছে, তাকে বলে দেওয়া হচ্ছে যে মানে সে মানে এই কাজগুলো সে অম্বুবাচী করবে, সে হচ্ছে অমাবস্যায় হাফ বেলা খাবে, সবকিছু তাকে বেঁধে দেওয়া হচ্ছে, তার মোবিলিটি বেঁধে দেওয়া হচ্ছে, তার সেক্সুয়াল ডেথ হচ্ছে, তার সোসাইটাল এক্সক্লুশন হচ্ছে। কিন্তু তাকে সমস্ত ডোমেস্টিক কাজের মধ্যে কিন্তু তার যে লেবারটা, তখন কিন্তু তাকে বলছে না, তার সমস্ত শুভ অসপিসিয়াস কাজে তাকে ইয়ে করা হচ্ছে না, অ্যাকসেপ্ট করা হচ্ছে না, কিন্তু যথেষ্ট সমস্ত লেবার ওরিয়েন্টেড কাজগুলোর মধ্যে তাকে কিন্তু একটা ডোমেস্টিক স্লেভ হিসাবে সেখানে তাকে প্রতিপন্ন করা হচ্ছে। হ্যাঁ, অপর্ণা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, রিলেটেড টু দ্যাট ইজ মানে এই জায়গাটা এত কিছু ইন্টারেস্টিং লেগেছে আমার, সেই জায়গা থেকেই প্রশ্ন। আর যেহেতু তুমি বললে ফিল্ড স্টাডি করেছো, তো এই যে রিচুয়ালস, হ্যাবিটস, কাস্টমস যা কিছু হচ্ছে, যেহেতু তুমি এরকম একটা বললে যে পরিবারের ছেলেরা এত শিক্ষিত, এত ওয়েল এস্টাবলিশড, অথচ মাকে মানে ট্রেডিশনটা মানতে বাধ্য করে এই যে মাথা টাথা কামানোর ব্যাপারগুলো আসছে, তো আমি বলছি যে এদের যে ফুড হ্যাবিটস গুলো, যেটা বিধবাদের উপর সবসময় বেশিরভাগ সময় ইম্পোজ করা হয় আর কি, তো সেই ফুড হ্যাবিটের মধ্যে কি কোনো বদল এসেছে? মানে আগে যে একটা প্রচন্ড স্ট্রিক্ট ব্যাপার ছিল যে দে আর নট সাপোজ টু হ্যাভ নন ভেজ ফুড এটসেট্রা, তো সেইখানে কি তুমি কোনো প্যাটার্ন পেয়েছো মানে ফিল্ড স্টাডি করতে গিয়ে, যে
তাদের ক্ষেত্রে এতটা রেস্ট্রিকশন এখন আর কাজ করে না বা কিছু, সেরকম কি কোনো অবজারভেশন হয়েছে? হ্যাঁ, এখানে ইটস আ ভেরি ইন্টারেস্টিং মানে স্টাডিজ আই ফাউন্ড, মানে যেখানে আমি যখন বললাম আমি দুটো এজ গ্রুপের মধ্যে করেছি, এবং একটা আরবান এবং আর একটা হচ্ছে রুরাল পার্ট অফ কর্ণাটক এবং কেরালার মধ্যে আমি চেষ্টা করছি। কেরালাতে কিন্তু এই সমস্যাটা নেই, ওকে, মানে ওখানে মানে উইমেনরা কিন্তু অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে তারা একটা পাবলিক লাইফের দিকে যাচ্ছে, তারা অনেকের ক্ষেত্রে আবার রিম্যারেজ হচ্ছে, সেই রিম্যারেজটা কিন্তু আবার হচ্ছে এরাই করাচ্ছে, শ্বশুর বাড়ির ঘর থেকেই আর কি করাচ্ছে, ওকে। কিন্তু কর্ণাটকের মধ্যে যেখানে দেখা গেছে, কর্ণাটকের মধ্যে সেখানে যে এবং সেখানে কিন্তু কোনো কনস্ট্রেন্টস নেই তাদের ফুড হ্যাবিটস, তাদের সোশ্যাল মোবিলিটি, তাদের আউটফিট কোনো ক্ষেত্রে, ওকে, ইন কেরালা। বাট ইন টার্মস অফ আ কর্ণাটকা, আমি যখন রুরাল পার্ট অফ কর্ণাটকে আমি কিছু জায়গায় গেছি, তো সেখানে আমি দেখেছি স্পেশালি ওই সুরাত কাল, ওই হেবরি, মানে ওই এরিয়াগুলোতে আমি গেছি, সেখানে কিন্তু আমি দেখেছি যে স্পেশালি দ্য হায়ারার্কিক্যাল মানে ব্রাহ্মণিক্যাল যে ইয়েগুলো সোসাইটির থেকে যে বিধবারা আসছে, সেখানেই কিন্তু এই রিজিডিটি গুলো থাকছে। সেখানে রিজিডিটি মানে হচ্ছে এখানে মানে ওই যেটা আমি একটা এক্সাম্পল দিলাম, হেয়ার শিফট করানো হচ্ছে, এবং সেখানেও কিন্তু এখনো পর্যন্ত সেই ওরা একটা বিয়ে বলে, ওটাকে বলে মানে পিণ্ড টাইপের বলে ওরা, ওটা হচ্ছে ওই সমস্ত বয়েলড ফুড, এবং ওটা ওই একবেলা করে ওরা খাবে। এবং এরকম নয় যে যতদিন ওই ওদের 17 দিনের বাদে ওদের ট্রমা ক্লিনিং হয় আর কি, তো ওটা যে প্র্যাকটিসটা শেষ হয়ে যাবে এরকম কিন্তু না, মানে এটা কন্টিনিউ করবে টিল দেয়ার ডেথ, ওকে। আবার কিন্তু লোয়ার কাস্টের মধ্যে আমি যদি যাই, সেম কর্ণাটক মানে যে রুরাল এরিয়া, তো সেখানে কিন্তু ওদের মধ্যে এই ধরনের এই অপারেশন বা এই ধরনের কাস্টমস গুলো সেরকম কিছু নেই। So especially all the customs, it's maintained by the Brahmanical hierarchical societal system. আর আরবান ক্ষেত্রে আমি যেটা দেখেছি সেখানে হচ্ছে দে হ্যাড সাম ডাউট অ্যাবাউট দ্য সোশ্যাল মোবিলিটি অর টু ইনভলভ অফ দ্য উইডো ইন আ কাইন্ড অফ আ পাবলিক ডোমেন, কিন্তু সেখানে পরবর্তী অতটা রিজিডিটি সেখানে থাকছে না, মানে কিছু কিছু ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে শ্বশুর বাড়ি থেকে মেয়েদের বলা হচ্ছে যে তোমরা কাজে যেও না, মানে তোমরা ঘরের মধ্যেই থাকো, এবং তখন দেখা যাচ্ছে যে সে চলে যাচ্ছে। এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট, সেখানে হচ্ছে কর্ণাটকে সাউথ বেল্টে দ্য উইমেন দে হ্যাভ দেয়ার প্রপার্টি রাইটস, মানে হচ্ছে যে পুরো যা সমস্ত, আর প্রচুর ওরা ল্যান্ড নিয়ে প্রচুর গয়না নিয়ে বিয়ে করে, এবং ওই গয়না এবং ল্যান্ডের উপর তো তার একটা অধিকার থাকছে, এবং তখন বলছে যে দেখো ভাই আমার বিয়েতে এতটা জিনিসপত্র দিয়েছে, সো আই হ্যাভ মাই ওন দ্য কাইন্ড অফ আ প্রপার্টি, আই হ্যাভ মাই ওন রাইট, সো আমি চেষ্টা করব কিভাবে আমি আমার নিজের জীবনটা যাপন করব, এবং যাতে ওরা আবার সবকিছু গয়নাগাটি নিয়ে আবার ফেরত না চলে যায় বাপের বাড়িতে, সেই জন্য মানে অনিচ্ছা সত্ত্বেও কিন্তু মানে ওই কিছু কিছু ফ্যামিলি মানে আরবান পার্টে আর কি বিধবাদের ওদের যে সোশ্যাল মোবিলিটির বিষয়টাকে স্বীকার করে নেওয়া হচ্ছে সোসাইটিতে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মানে আমার খুব ইন্টারেস্টিং লাগছিল, তো শুনতে শুনতে সেখান থেকে এই কোয়েশ্চেন্স গুলো রেজ করছিল আর কি। আর তোমার যেহেতু ভীষণ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হয়েছে, তো দেয়ারফর আমি একটু জানতে চাইছিলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ম্যামকে রিকোয়েস্ট করব ম্যাম আচ্ছা আমি কিছু বলবো। আচ্ছা আমি অপর্ণা গঙ্গোপাধ্যায়, আমি ডায়মন্ড হারবারে হিস্ট্রি পড়াই আর উইমেন স্টাডিজ এর সঙ্গে। হ্যাঁ জানি, আপনি আমার নাম উচ্চারণ করলেন শুনে খুব ভালো লাগলো। আপনি আমার ডিজায়ার এন্ড ডিফারেন্সটা পড়েছেন বোধহয়, না? থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। না আমি আসলে এই উইডোহুড নিয়েও অনেকদিন কাজ করছি, একটু চিন্তা ভাবনা করছি, এবং আমাদের এম এর মেয়েদেরই পড়ায়, জেন্ডার হিস্ট্রি পেপারে পড়াই, জেন্ডার হিস্ট্রি এবং ওই কালচারাল হিস্ট্রি পেপারে ওই রিপ্রেজেন্টেশন অফ উইডোজ ইন বেঙ্গলি ফিল্মস, মানে ফিকশন, প্রথমে কলোনিয়াল পিরিয়ডের বাংলা ফিকশন, মানে মেয়েদের লেখা, পুরুষদের লেখা, আর ফিল্মস। তো আমি বাংলা সিনেমার উপরই ফোকাস করি, কিন্তু মানে আমার খুব ভালো লাগলো যে এতগুলো ভাষার ফিল্ম আপনি আলোচনা করেছেন। বোধহয় আমি প্রথম দিকটা মিস করেছি, সম্ভবত ওই নিউ ওয়েভ সিনেমার কথা আপনি বলছেন, এবং তারই কতগুলো মানে নিউ ওয়েভেরই কতগুলো রিপ্রেজেন্টেটিভ ফিল্মস নিয়ে আপনি আলোচনা করেছেন। তো আমার মানে কতগুলো মানে খুব অবাক লাগার মতো কতগুলো ব্যাপার, যে এখনো মানে আপনি কর্ণাটকের কথা বলছেন, মানে এখনো এত স্ট্রিক্টলি
এই উইডোহুড সংক্রান্ত যে নিয়ম, মানে বিধবাদের পোশাক সংক্রান্ত, খাদ্যাভ্যাস সংক্রান্ত এত মানে রুলস, রেগুলেশনস এন্ড রেস্ট্রিকশনস মানে এখনো বলবৎ আছে। তো এটা আমার খুব অদ্ভুত লাগছে, কারণ যে কথাটা লাবণী বলল, মানে প্রথমে লাবণী যেটা বলতে চেয়েছিল আমি বুঝতে পারছি, কারণ আমাদের বাংলায় কিন্তু মানে মানে ওয়েস্ট বেঙ্গলে অনেকটাই কিন্তু অ্যাটলিস্ট বিধবাদের ওপর যে রেস্ট্রিকশনস সেগুলো অনেকটাই কিন্তু শিথিল হয়ে গেছে। মানে খাদ্যাভ্যাস বা পোশাক সংক্রান্ত যে নিয়ম কানুন, মানে শুধু শিক্ষিত শহুরে শ্রেণীর মানুষদের কথা বলছি না, আমি গ্রামের মানুষদের, কারণ আমার মেয়েদের আমি রেগুলার জিজ্ঞেস করি যে তোমাদের গ্রামে বিধবাদের বিয়ে হয় কিনা, বা এই ধরনের কোনো মানে খাওয়া দাওয়া, পোশাক সংক্রান্ত রেস্ট্রিকশন অনেকটাই কিন্তু এগুলো চলে গেছে। আর বিধবা বিবাহ তো জানোই, মানে 1856 এ লিগালাইজড হয়েছে, তারপরে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954, মানে বিধবা বিবাহ যে বৈধ সেটা তো অনেকদিন আগেই মানে প্রতিষ্ঠিত। তো তা সত্ত্বেও আমরা বলি যে কলোনিয়াল পিরিয়ডে মানে খুব একটা সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়নি বিধবা বিবাহ, এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডও বাংলা ফিল্মে মানে ওই বিধবার প্রেমের একটা মিলনাত্মক পরিণতি কিন্তু দেখাতে মানে চলচ্চিত্রকাররা একটু দ্বিধা বোধ করছে। যেমন আমি ওদের ক্ষণিকের অতিথি ফিল্মটার কথা বলি, শ্বেতপাথরের থালা তো অবশ্যই, তারপরে দ্বিতীয় বসন্ত বলে একটা ফিল্ম, সেটা বোধহয় 90s এ তৈরি হয়েছে। তো আমি বিভিন্ন গয়নার বাক্সের কথাও বলি। অপর্ণা সেনের পরমাতেও যে বিধবা পিসিকে একটা ঘরের মধ্যে বন্দি করে, হ্যাঁ একদমই। তো পরমা আর হ্যাঁ, তো এই ব্যাপারগুলো বলি, মানে এখনো যে সমাজে একটা মানে একটা, এবং সিরিয়ালের কথাও বলি, মানে কিছু সিরিয়াল যেখানে বিধবার হয়তো দ্বিতীয়বার বিয়ে হচ্ছে কিন্তু বিয়েটার কনজামেশন হচ্ছে না, কারণ মানে ওই প্রথম স্বামীকে তার মনে পড়ছে বা তার স্মৃতিকে সে ধরে রাখতে চায়। মানে বিধবার পুনর্বিবাহ সম্বন্ধে একটা যেন মানে এখনো একটা মনে দ্বিধা, সংশয়, এটা না মানার ব্যাপার হয়তো রয়েছে সমাজের একটা বড় অংশের মধ্যে, কিন্তু আবার হচ্ছেও তো প্রচুর বিধবা বিবাহ। মানে এই পোস্ট ইন্ডিপেন্ডেন্স মানে অ্যাটলিস্ট বাংলার ক্ষেত্রে কিন্তু মানে বিধবাদের অবস্থা মনে হচ্ছে মানে অনেক, মানে কর্ণাটক বা মানে কেরালা বলছো যে অনেকটাই প্রোগ্রেসিভ, এবং অনেকটাই মানে আপনার আছে মহারাষ্ট্রে যে চিৎপাবন ব্রাহ্মণ আছে, হ্যাঁ, তাদের এই রিজিডিটিটা এখনো আছে। হ্যাঁ, আবার আমি তুমি নিউ ওয়েভের কথা বলছিলে, আমি আমার তপন সিনহার নির্জন সৈকতের কথা মনে পড়লো। মানে কয়েকজন বয়স্ক বিধবা, যার মধ্যে ছায়া দেবী ছিলেন, আরো বেশ কয়েকজন বোধহয়, তারা ওই কোণারকের মন্দিরের ওই ইরোটিক স্কালচার দেখে বলছে আমাদের আবার মানে জ্যোৎস্না রাতে যে আমাদের আবার ভালোবাসতে ইচ্ছে করছে। তো ওই ফিল্মটা বোধহয় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, এবং প্রত্যেক ওই বিধবা মানে এই 4 জন বিধবাই, মানে বোধহয় 3 জন বা 4 জন, তারা প্রত্যেকেই কিন্তু পুরস্কৃত হয়েছিলেন। তো সেটাও যেমন রয়েছে, আবার হ্যাঁ মানে দেখা তপন সিনহাই তার ক্ষণিকের অতিথিতে তো দ্বিতীয়বার বিয়ে দেখাতে পারলো না। তো হ্যাঁ মানে একটা রয়েছে সমাজে একটা, মানে এটা নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব রয়েছে, যেটা মানে প্রি ইন্ডিপেন্ডেন্স বাংলার সাহিত্যেও যেটা খুব পরিষ্কার হয়ে উঠছে। কিন্তু অন্যদিকে ধরো আমরা দিই না, মানে আমরা যদি ওয়ার্টারের রেফারেন্স দিই আর কি, হ্যাঁ, মানে ওখানে যখন দীপা মেহতা প্রথম হচ্ছে উনি মীরা নায়ার প্রথম উনি যখন এই ফিল্মটা বানাতে গেলেন, তখন কিন্তু ওই সময় পলিটিক্যাল যে পেরা ছিল বেনারসে, মানে পুরো সবকিছু সেট টেট পুরো ভেঙে দিল। তো উনি তখন একদম সরে গিয়ে উনি বিদেশে ওই ফিল্ম বানিয়েছেন। মানে সেটাই আর কি, মানে আমাদের মানে এই যে প্যাট্রিয়ার্কাল স্ট্র্যাঙ্গল হোল্ড, হ্যাঁ, অন মানে উইডোজ, মানে উইমেন ইন জেনারেল, মানে সেটা বোধহয় এখনো অনেক বেশি মানে জোরালো, মানে নর্থ ইন্ডিয়া বা অন্যান্য প্রদেশে, হ্যাঁ, মানে বাংলায় আমরা অ্যাপারেন্টলি অনেকটা শিথিল হয়েছে বলে মনে করছি, অ্যাটলিস্ট মানে আরবান পপুলেশন, শুধু আরবান কেন, আমাদের মফস্বলের মানে মেয়েরাও যে মানে তাদের যে বয়ান আমি পাই, তো
তো মনে হয় অনেকটা শিথিল হয়েছে। কিন্তু আচ্ছা, আমি পপুলার হিন্দি ফিল্মস এর কথা বলছিলাম। যেমন ধরো অমর প্রেম, হ্যাঁ? অমর প্রেম, দিওয়ানা, সেখানে কিন্তু আরেকবার বিধবার বিয়ে হচ্ছে। তো মানে মানে আমি এই দুটোকে কি জাক্সটাপোজ করা যায়? মানে নিউ ওয়েভ অবশ্যই মানে অনেক বেশি রিয়ালিস্টিক, মানে তারা রিয়ালিস্টিক ফিল্মস বানায়, কিন্তু এই যে পপুলার ফিল্মের ইম্প্যাক্টটা তো অনেক, মানে অভিঘাতটা অনেক স্ট্রং হয়। অডিয়েন্স আই মিন ইটস আ মেজর এফেক্টস, মানে মেজর ইনফ্লুয়েন্স আর কি। হ্যাঁ, তো হ্যাঁ, মানে সেটা তো পপুলার ফিল্ম, প্রেম রোগ, ইয়েস, প্রেম রোগ। হ্যাঁ, 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 প্রেম হ্যাঁ, রোগ। ইনফ্যাক্ট আপনার হ্যাঁ, প্রেম রোগ, যেখানে আপনার ওই নন্দিনী কোলাপুরীর চুল কেটে দিচ্ছে। হ্যাঁ, 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 তো এবার সেখানে মানে আবার এখানে একটা যেটা আছে, মানে এটা হচ্ছে আমি পার্টিকুলারলি ফোকাসড অন অনলি দ্য নিউ ওয়েভ সিনেমা। হ্যাঁ, মানে এটা আমাদের আইসিএসএসআর এর মেজর রিসার্চ প্রজেক্টের আর কি একটা পার্ট। তো সেখানে হচ্ছে মানে ফলে আমি পুরো ফোকাস এখানে এটাতে। কিন্তু আমার একটা যেটা অবজারভেশন আছে, মানে দীর্ঘ দশক ধরে আমি প্যারালাল সিনেমা বা মানে রিয়েলিস্টিক ফিল্মের উপর আমি কাজ করে আসছি। তো এখানে আমার একটা অবজারভেশন আছে, অবশ্যই মানে মেইন স্ট্রিম সিনেমার রিচটা অনেকটা মানে অনেকটা প্রশস্ত, মানে সেটা হচ্ছে অনেক ভেরি ইজিলি কমিউনিকেবল। ওকে, কিন্তু যেটা মানে সেখানে মানে ওইগুলোর মধ্যে মানে ওখানে হয়তো একটা ভিডিওর অপারেশনটা দেখাচ্ছে, হ্যাঁ, কিন্তু সেই ভিডিওর অপারেশনের সাথে সাথে আরো যে বিভিন্ন ডাইনামিক্স গুলো থাকছে না, মানে তার সাথে প্রেম দেখাচ্ছে, তার সাথে হচ্ছে মানে অন্যান্য আরো কিছু বিয়ে দেখাচ্ছে, মানে তার প্যাথোসটা তাকে করার জন্য সেই সং সিকোয়েন্স থাকছে না। তো তখন যে রিয়েল ক্রাইসিসটা যেটা থাকছে সেটা কিন্তু কিছুটা ডাইলিউট হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে। কিন্তু আপনি যদি সেই একই পরিপ্রেক্ষিতে আপনি যদি রিয়েলিস্টিক ফিল্মগুলো দেখেন, তো সেখানে কিন্তু মানে ওরা এতটাই কন্টেন্ট এবং এতটাই সাবজেক্টের উপর এরা এতটাই ডিটারমিন্ড আর কি। তো সেখানে হচ্ছে ওদের মেন ফোকাসটাই থাকছে সাবজেক্টের, এবং যে বিভিন্ন যে মানে অপারেশনস বা এক্সপ্লয়টেশনস এর যে বিভিন্ন প্যাটার্ন গুলো রয়েছে, তো সেগুলোকে তারা তুলতে এতটাই, তো সেখানে হচ্ছে ন্যারেটিভ, যেটা মানে ন্যারেটিভ স্ট্রাকচারটা যেটা আমরা বলি অ্যাজ এ ফিল্ম মেকার, সেই ন্যারেটিভ স্ট্রাকচারটার মধ্যে কিন্তু কোনো রকম মানে ইটস আ ভেরি মনোলিথিক থাকছে, মানে there is no মানে diversified by or মানে by any other kind of a component of the commercialization of the filmmaking. ঠিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আর বাকি ঘটশ্রাদ্ধ, এগুলো তো সব বিখ্যাত, মানে বিখ্যাত ফিল্ম। হ্যাঁ, খুব ভালো লাগলো। মানে থ্যাংক ইউ। আমি নিজেই জানতাম না এই ফিল্মগুলোর কথা, মানে আমি এই কাজটা রিসার্চটা করতে গিয়ে আমি যখন মানে দেখতে শুরু করলাম, তো তখন ইনফ্যাক্ট আডুর গোপালাকৃষ্ণনের এরিপাথায় দ্য র্যাট ট্র্যাপ, মানে ওটার মধ্যেও যে বিধবাদের যে সিচুয়েশন সেটা, তো মানে এটা কাজ করতে করতে মানে আই ওয়াজ রিয়েলি অ্যাস্ট্রোনাইজড। এন্ড দ্য মাই মানে কোয়েশ্চেন ইজ দ্যাট অল দিস ফিল্মস আই মিন ইটস মেড বিটুইন 1970s to 80s, মানে ওই সময় দাঁড়িয়ে ওরা এতটা মানে প্রোগ্রেসিভ ভাবে ভাবতে পেরেছে, মানে সেটাই আর কি। এই প্রসঙ্গে আমার অরণ্যের দিন রাত্রির কথাও মনে পড়ছে, ওই যে মেয়েটির বৌদি, অপর্ণার যে বৌদি, হ্যাঁ, তো সেই বৌদিও কিন্তু তার ডিজায়ারটা এক্সপ্রেস করছে, কিন্তু যাই হোক মানে শেষমেশ করা হচ্ছে, মানে ওই পুরুষটি সরে গেল, মানে ভয় পেলো আর কি, সাহস দেখাতে পারলো না। তো মানে যথেষ্ট বোল্ড ওই বৌদির চরিত্র, বোধহয় কে অভিনয় করে, কাবেরী বসু বোধহয় অভিনয় করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আর ইদানিং কালে একটা পপুলার বাংলা ফিল্মের কথা মনে পড়ছে, আমি আমার ছাত্রীদের বলি, প্রজাপতি, মানে যেখানে একজন বয়স্ক পুরুষ এবং নারী মানে দুজনেই মানে তাদের স্পাউসকে হারিয়েছে, তো তারা আবার বিয়ে করতে চায়, এবং মেয়েটির মানে ভদ্রমহিলার মেয়ে চায় বিয়েটা হোক, কিন্তু পুরুষ মানে মিঠুন চক্রবর্তীর ছেলেমেয়েরা চায় না বিয়ে হোক, তো শেষমেশ বিয়েটা হচ্ছে। তো মানে এখনো কিন্তু এটা একটা মানে ইস্যু, মানে একটা প্রবলেম, মানে এবং বহু ফিল্মে এই প্রবলেমটাকে অ্যাড্রেস করা হচ্ছে। তো সেটাই প্রমাণ করে যে এখনো কিন্তু খুব সহজে সাবলীল ভাবে স্বচ্ছন্দে কিন্তু বিধবা বিবাহ গ্রহণযোগ্য হয়ে ওঠেনি, মানে এখনো এর গ্রহণযোগ্যতা নিয়ে একটা
প্রশ্ন চিহ্ন রয়েছে, একটা হ্যাঁ। মনে দ্বিধা রয়েছে। ঠিক হ্যাঁ, ঠিক তো ঠিক অপর্ণাদি আপনি যেটা বলেন খুব ইন্টারেস্টিং, মানে আমার এটা নিয়ে পরবর্তীকালে তো মানে আরো কাজ করার ইচ্ছা আছে, মানে তো হুম এটা হুম জাস্ট আমার একটা পার্ট অফ দ্য একটা চ্যাপ্টারের মানে একটা পার্ট আর কি। হুম তো হুম ওখানে যেটা আমি দেখেছিলাম মানে আমার নিজের ব্যক্তিগত ইন্টারেস্ট থেকে ওই যে বিধবা মানে উইডোয়ারদের ম্যাট্রিমোনিও আছে, ঠিক আছে? হুম হুম তো ওই উইডোয়ারদের ম্যাট্রিমনি যেটা আছে, তো ওখানে আমি জিজ্ঞেস করেছি, মানে কিছু কিছু জায়গায় আমি ফোন করেছিলাম আর নাম করে জাস্ট জিজ্ঞেস করেছিলাম ফ্রম হুম আউট অফ কিউরিসিটি, মানে হোয়াট ইজ দ্য হুম রেশিও বিটুইন দ্য উইমেন উইডোয়ার অ্যান্ড দ্য মেল হুম ফিমেল অ্যান্ড মেল উইডোয়ার, ওকে? হুম তো হুম তারা কিন্তু বলেছিল যে ওখানে কিন্তু মেল উইডোয়ারদের অ্যাডভার্টাইজমেন্টের ওটা অনেকটা বেশি, অলমোস্ট 85% এর মতো হচ্ছে ওদের রেশিওটা থাকে, আচ্ছা যেখানে আচ্ছা 35 to 40% ইজ আ ফিমেল হুম উইডোয়ার। আচ্ছা, তো আমার এই this প্রসঙ্গে also আমার একটা কথা মনে করছে, আমাদের এক কলিগ মানে 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 সরকারি কলেজের একজন কলিগ, তো মানে অল্প বয়সেই তার বিয়ে হয়েছিল, তার হাজবেন্ড মারাও গেছিল ছেলের যখন 5 বছর বয়স। তো সে আবার সে কলেজেই পড়ায়, মানে তুমি হয়তো তাকে চিনবে বা তোমাকে তোমার কথা সুমিতাদি বলছিল, তো সুমিতাদিও তাকে খুব ভালোভাবে চেনে। তো তো সে আবার বিয়ে করলো, মানে একটা অ্যারেঞ্জ রিম্যারেজ করলো, কিন্তু তার ছেলেকে বলতে পারেনি, মানে অনেক বছর সে ছেলের সঙ্গে লুকোচুরি খেলেছে। মানে যখন সে তার ছেলে হস্টেলে থাকতো, হস্টেল থেকে যখন শুক্রবার বাড়ি ফিরতো তখন ও সিঁদুর মুছে দিত, আবার সোমবার ছেলে হস্টেলে চলে গেলে ও সিঁদুর আর শাখা পরতো। তো এইরকম একটা লুকোচুরি এবং একটা দ্বৈত জীবন সে বহু বছর কাটিয়েছে। তো সে একজন উচ্চশিক্ষিত এনলাইটেন ওম্যান এবং তার ছেলেও যথেষ্ট ইন্টেলিজেন্ট সেন্সিবল। মানে এটা বছর 10 আগেকার ব্যাপার বলছি। তো সেই ছেলে এখন বড় হয়ে গেছে, বোধহয় সে জানে এখন যে তার মা দ্বিতীয়বার বিয়ে করেছে। তো হ্যাঁ, মানে সমাজে এখনো এটা এখনো স্টিগমাটাইজ নিশ্চয়ই, নাহলে এত লুকোচুরি কেন? সেটাই। তো এটা আমি জাস্ট একটা মানে আমি উইডোহুড নিয়ে অনেক ভাবি, আর তোমার লেকচারটা শুনে আমার আরো অনেক ভাবনা চিন্তা উস্কে গেল। তো মানে সেই জন্য আমি এটাও তোমার সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, থ্যাংক ইউ ঠিক সো আছে। মাচ অপর্ণাদি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ এবি ম্যাম আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আজকে আমাদের স্পিকার ম্যামকে যদি কেউ কোনো প্রশ্ন করতে চান তো প্রশ্ন করতে পারেন। আমি ঠিক প্রশ্ন করবো না তোমাকে দেবযানীদি, কারণ তুমি যেটা বলেছো সেটা আউটস্ট্যান্ডিং, জাস্ট মেসমেরাইজড হয়ে শুনছিলাম। মানে আমি জাস্ট তুমি যেটা বলেছো সেই হিসেবেই বলছি আর কি, যেহেতু তুমি অনেকগুলো সিনেমার কথা আলোচনা করেছো বা আরো হয়তো আলোচনা করতে টাইমের কনস্ট্যান্টের জন্য করতে পারোনি, এবং অপর্ণাদিও যেটা বলছিলেন যে সিনেমা ছাড়াও যে সিরিয়াল, তো তোমার এটা শুনতে শুনতে আমারও মনে হলো যে 2022 থেকে 23-এ স্টার ভাড়াতে একটা হিন্দি সিরিয়াল আসতো, সেটার নাম হচ্ছে ধীরে ধীরে সে। তো সেখানেও কিন্তু মানে একজন মানে ভিডিও হয়ে গেল যখন, তখনও সে তার মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে আছে এবং কিভাবে তাকে সমস্ত মানে কম্প্রোমাইজ করতে হচ্ছে, মানে তার যখন হাজবেন্ড ছিল তখন তার শ্বশুর বাড়িতে কদর ছিল, যেই তার মানে যেই সেই দেখা যাচ্ছে যেই ফিমেল ক্যারেক্টার তিনি হচ্ছেন মানে মেন চরিত্র বা প্রোটাগনিস্ট। তো তারপরেই মানে একদম পুরো রাতারাতি জীবনটা কিভাবে বদলে গেল, এবং তাকে তখন আর বাড়ির সমস্ত কাজের লোককে সবাইকে অব্যাহতি দিয়ে তাকে দিয়ে কাজ করানো, তারপরে তার তার ভাসুর তার থেকে নিয়ে নিচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে পরবর্তীকালে তার জীবনেও কিন্তু সেকেন্ড টাইম কিন্তু প্রেম এলো, কিন্তু সেই প্রেমটা এলো এবং শেষে সেই প্রেমের মানে মিলন দেখিয়েছে, কিন্তু সেটা করতে গিয়ে এই যে সমাজের এত বাধা এবং এবং মানে কোনো কারণ ছাড়াই একজন মহিলার ক্যারেক্টারকে এত মানে মানে খুব ইজিলি অ্যাসাসিনেট করা যায়, এই পুরো ব্যাপারটা। তো সব মিলিয়ে তুমি যে আলোচনাটা করলে সেখানেও আমি দেখলাম, মানে সেখানেও আমরা প্রত্যেকেই দেখলাম এই সিলেক্টেড ফিল্মের মাধ্যমে যে সোশিও কালচারাল যে কনস্ট্রেন্ট গুলো আছে যেগুলো ভিডিওদের ওপর ইম্পোজ করে দেওয়া হয়, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তুমি তোমার আলোচনার মধ্যে কিন্তু ফুটিয়ে তুলেছো। তো এটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। Thank you so much, Dishari Throi. I mean, to call me here for presenting the paper. থ্যাংক ইউ। হ্যাঁ, তো দিশারি তুমি যেটা বলছিলে আর কি, তো সেটা হচ্ছে ওই মানে আমি এখানে বংশবৃক্ষ বলে যে ফিল্মের রেফারেন্স দিয়েছিলাম আর কি, তো সেখানেও সেম স্টোরি, মানে সেখানে হচ্ছে ওই মেয়েটি যখন কলেজ যাচ্ছে তখন তার প্রেম হচ্ছে, সেখানে সে বিয়ে করছে এবং সে যখন ফিরে আসছে সে বলছে যে and there is a outstanding sequence, I mean between the controversies, the arguments between the father-in-law and the
কাথায়ানি। তো সেখানে মানে কাথায়ানি বারবার বলছে যে কেন বিধবারা সবসময় মেয়েরা মানে একটা ছেলে যদি বিধবা হয় তাহলে সে বিয়ে করতে পারে, তো কেন তাহলে মেয়ে বিয়ে করতে পারবে না? তো তখন আবার দেখা যাচ্ছে যে স্ত্রী আর কি, যে ওর শ্বশুর, সে মানে প্রচুর রিলিজিয়াস টেক্সট আনে, সে সংস্কৃত পণ্ডিত আর কি। তো সে তখন বলছে যে এরকম আমি মানে মানে রিলিজিয়াস টেক্সটের মধ্যে এই ধরনের কনস্ট্রেন্টস গুলো আছে, এই ধরনের রীতিগুলো আছে যেখানে মহিলাদের বলছে যে যদি মানে বিধবারা বিয়ে করে তাহলে হচ্ছে কিরকম মানে তাদের পরবর্তী জন্মে তারা আর বিয়ে হয়ে জন্মাবে না মানুষের, মানে কত রকমের কর্মফল অ্যান্ড অল। তো যত রকম ভাবে পাচ্ছে তাকে ডিমোরালাইজ করছে, এবং সেখানে কিন্তু কাথায়ানি সেখানে দমে না গিয়ে বারবার সেখানে কিন্তু তোমার ওকে কাউন্টার করছে, এবং লাস্টে তখন সত্যি দেখলো যে ও পারছেই না ওর আর্গুমেন্টের কাছে, তখন ওর স্বামী বললো ঠিক আছে তাহলে তুমি তোমার ছেলেকে রেখে যাও, ওকে তোমার ছেলেকে রেখে যাও, এবং ছেলেকে হচ্ছে তাহলে মানে ওটাই হচ্ছে তাহলেই তুমি পারমিশন পাবে বিয়ে করার। এবং সে তখন কিন্তু তার কাট করছে সমস্ত সম্পর্ক, তার ছেলেকে সেখানে দিয়ে যাচ্ছে, এবং তারপর ও যখন আবার প্রফেসর হয়ে ওই কলেজে যাচ্ছে এবং সেই কলেজে তার ছেলেই জয়েন করছে, সে ছেলে কিন্তু মাকে দেখে চিনতে পারছে, এবং তার মধ্যে সে বিধবা ছিল, এবং মানে এবং ইন বিটুইন তো তার কানের মধ্যে নানা রকম দেয়া হয়েছে তার মা কতটা দুশ্চরিত্র, কতটা মানে লাস্টফুল অ্যান্ড অল। তো সে যখন কলেজে যাচ্ছে গিয়ে তার মাকে দেখছে, তখন কিন্তু হচ্ছে ও মাকে মেনে নিতে পারছে না, মানে মায়ের ওই নতুন এটা, এবং সে মায়ের এক্সিস্টেন্সটাকে সেখানে অস্বীকার করছে। হ্যাঁ, তো কিন্তু তার কাথানের যে সেকেন্ড হাজবেন্ড, যেটা গিরিশ কার্নাডের যে রোলটা ছিল, মানে হি ওয়াজ ভেরি সাপোর্টিভ, মানে ও পরবর্তীকালে ছেলে আর মায়ের মধ্যে যে মিলনটা সেটা ও করার চেষ্টা করেছিল, বাট দ্যাট টাইম কাথানি ওয়াজ অন ডেথ বেড। আর সেখানে তারপর লাস্টে দেখা যাচ্ছে তার শ্বশুরও, দেয়ার ওয়াজ এগেন আই মিন দ্য টুইস্ট অ্যান্ড দ্য ক্লাইম্যাক্স, মানে যখন ওর শ্বশুর আর কি, ওর তো প্রচুর একটা ক্ল্যান নিয়ে, একটা ব্রাহ্মণত্ব নিয়ে একটা প্রচুর হায়ারার্কিক্যাল একটা শভিনিজম ছিল, তো তারপর ও জানতে পারে ওর নিজের জন্মটাই হচ্ছে ওর মা আর কি, ওর মা মানে একটা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছিল, তো তখন ওর বাবাকে ছেড়ে দিয়ে বাবার এক স্টুডেন্টের সাথে ওর মা হচ্ছে চলে যায়, এলপ্ট করে, এবং সেখান থেকে ওই ওর শ্বশুরের জন্ম হয়, মানে স্ত্রীর জন্ম হয়। তখন ও যখন নিজে ফিল করে নিজের মানে জন্মের ইতিহাসের মধ্যে দিয়ে যে মানে উইমেন আইডেন্টিটি, আই মিন ইন দ্য পেট্রিয়ার্কাল সোসাইটি ইটস নট অনলি টু বি সাবজুগেটেড, মানে দে হ্যাভ দেয়ার ওন লাইফ, মানে একটা মানে উইমেন রোল ইজ নট অনলি দ্য পার্ট অফ দ্য রিপ্রোডাকশন, মানে দে ক্যান অলসো আই মিন ডিজার্ভ দ্য লাভ, দে ক্যান অলসো ডিজার্ভ দ্য মানে in terms of the sex or in terms of the love making, they can also deserve the affection, the love. So that time I mean ওর ওই যে রিপ্রোডাকশনের যে এটা একটা ডমিনেশন থাকে না, যে মহিলাদের সবসময় বাচ্চা মানে দে উইল অনলি আই মিন দেয়ার আইডেন্টিটি অনলি কনফাইন্ড বিটুইন টু I mean the produce the son, and their identity confined between the four walls of home. ওই যে তার মানে আইডিয়াটা ছিল সেটার থেকে সে বেরিয়ে আসে, এবং সে নিজেও কিন্তু কাথানের ডেথ বেডের কাছে যাচ্ছে এবং বলছে তোমার সাথে আমি যে অবিচার করেছি, মানে ও নিজে নিজের নাতিকে নিয়ে যাচ্ছে, নাতির সাথে ওর মানে বউয়ের আর কি মানে কাথানের দেখা করাচ্ছে, এবং সেখানে একটা মিলন ঘটছে। সো ইন দ্যাট ওয়ে অলসো দেয়ার ইজ আ বংশবৃক্ষ হ্যাজ আ কাইন্ড অফ আ হ্যাপি এন্ডিং কাইন্ড অফ থিং, অর কাইন্ড অফ আ ভেরি মানে পজিটিভ এন্ডিং। কিন্তু তার সাথে সাথে যে মানে কি কনস্ট্রেন্ট ছিল, মানে ওই পজিটিভ এন্ডিং এ যেতে গিয়ে কিরকম যে মানে তাকে একটা মানে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে, মানে ইট ওয়াজ অলসো দ্য প্যারালালি depicted in a very way, I mean enormous way. Yeah. ম্যাম আমার একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে প্রথমে আলোচনাটা তো অসাধারণ, মানে হৃদয় ছুঁয়ে গেল। আপনি ওর সাথে ভিডিও এবং ওর সাথে আপনার মন্তব্য দুটোই ভীষণ অনবদ্য উপস্থাপনা হয়েছে। দিশারি ম্যাম একটু আগে যেটা বললেন যে একটা সিরিয়ালের কথা, আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করছি। আমার পাশের বাড়ির একটি মেয়ে, সে তার হাজবেন্ড এই কোভিড এর ফার্স্ট ওয়েভে তার হাজবেন্ড মারা গেছেন। মেয়েটি তখন আন্ডার 17 বলছে না 27। তো মেয়েটির যখন স্বামী ছিল, মেয়েটিকে একেবারে পুরো রাজরানীর মতো রাখা হতো। মেয়েটি ভীষণ সুন্দরী, মানে প্রথাগতভাবে যাকে সুন্দরী বলে নো ডাউট, তো খুব সুন্দরী মেয়েটি দেখতে। কিন্তু মেয়েটির তখন একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটার হয়তো 8 মাস কি 9 মাস বয়স।
মেয়েটির হাজবেন্ড তখন মারা যাচ্ছে। তো তারপরে মেয়েটির হঠাৎ করে তার সিনারির পরিবর্তন ঘটে যাচ্ছে পরিবারে। এখন থেকে সেই রাজরানী থেকে দাসী, মানে তার হাজবেন্ড আবার একটি বিদেশি একটা কোম্পানিতে চাকরি করত এবং তার যথেষ্ট তার অর্থ প্রতিপত্তি আছে এবং তার এখানে প্রচুর সম্পত্তি আছে এবং সবকিছুই তার ওয়াইফের নামে। এখন শ্বশুর বাড়ির লোকজন কি চাইছে, শ্বশুর বাড়ির লোকজন নানা রকম ভাবে তার হাজবেন্ডের সম্পত্তিগুলোকে নেওয়ার জন্য নানা রকম চেষ্টা করছে, ডকুমেন্টস গুলো আটকে রাখা থেকে শুরু করে সমস্ত কিছু, এবং মেয়েটিকে বলছে যে বাচ্চাটিকে আমাকে দিয়ে দাও, তুমি সুন্দরী, তুমি বিয়ে করে নাও, সম্পত্তিগুলো তোমার, মানে সম্পত্তিটা করায়ত্ত করার জন্য নানা রকম ভাবে মেয়েটির উপর মেন্টাল এবং শারীরিক টর্চার দুটোই করেছে। কি সাংঘাতিক একটা পরিস্থিতি আমি এটা দেখছি, মানে আমার চারপাশে। তারপরে মেয়েটি তার বাবার বাড়িতে চলে এসেছে এবং সে এখানেই থাকছে, তবু আর শ্বশুর বাড়ির লোকজন রীতিমতো মেয়েটিকে পুরো বয়কট করে দিয়েছে, তার সাথে কোনো রকম সংযোগ তারা রক্ষা করতে চাইছে না। মানে এমনকি বাচ্চাটা গেলে পারেও, যে শ্বশুর বাড়িতে যেহেতু ঘর আছে, বাড়ি আছে মেয়েটির আলাদা, তো সেই বাড়িতে গেলেও বাচ্চাটাকেও ঠিক ঠাকুমা বা পিসিমণি বা আন্টি আরো যে সমস্ত পরিবারের লোকজন আছে, বাচ্চাটিকেও অ্যাকসেপ্ট করতে চাইছে না তারা। মানে কিরকম একটা অ্যাটিটিউড করছে, অথচ সেই মেয়েটির সাথে তার হাজবেন্ড যখন ছিল তখন একটা অন্যরকম আচরণ করা হতো। আরেকটি মেয়ের কথা বলবো, সেই মেয়েটিও ওই রকমই বয়স হবে, তারও হাজবেন্ড ওই অল্প বয়সে মারা গেছে। সেই মেয়েটিও যথারীতি, মানে কি বলবো, অল্প বয়সী, এবং মেয়েটির অনেক ছোটবেলায় বিয়ে হয়েছিল। ছেলেটি বোধহয় 7 বা 8 পড়ে, এরকম একটা বয়স। এবার তখন ওর বাবা মারা গেছে, এখন ছেলেটাতে 9-10 পড়ছে বাচ্চাটা। তো এবার প্রথমে ও বাচ্চাটা কিছুতেই ওর মাকে বিয়ে করতে দিতে চায় না, মানে এই হচ্ছে বাচ্চাটা এবং মায়ের দ্বন্দ্ব। এবার ওই মেয়েটিও একটা ধাতস্থ হতেও তো একটা সময় লাগে, একটা মানুষ চলে গেছে। তো এখন মেয়েটি মানে সে চাইছে যে, মানে সে আর তার সংসারটাকেও ক্যারি করতে পারছে না এবং নিজস্ব একটি ব্যক্তিগত চাহিদা তো থাকেই, এবং বাচ্চাটা নিয়ে সে চলছে। এবার মানে মা ছেলে, সে নিজের সংসার চালাতেও অপারগ, প্লাস তার যে একটা নিজের মানসিক বা মননের যে চাহিদা বা শারীরিক চাহিদা সবই একসাথে কাজ করছে। এই ডাইকোটমির মধ্যে মেয়েটি বিয়ে করতে চাইছে, কিন্তু তার ওই ছেলের সাথে মায়ের একটা দ্বন্দ্বের পরিবেশ আমি দেখতে পাচ্ছি আমার এই মানে এই দুটো অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখলাম। ও তো আর মানে একটা দেখেছি আমি এখানে একটু জাস্ট একটা কথা বলছি দীপ্তি, দেন আই উইল এগেইন মানে হ্যাঁ টু ইউ। তো আমি এখানে ফিরে যাচ্ছি লাবণীর প্রশ্নের মধ্যে দিয়ে। মানে লাবণী যেটা বলতে চেয়েছিল যে মানে এখন মানে অনেক কিছু ফ্লেক্সিবল হচ্ছে আর কি, কিন্তু সত্যি সেই ফ্লেক্সিবিলিটিটা কি আসছে? মানে হয়তো মানে আইনের মধ্যে দিয়ে, হয়তো রাইটস এর মধ্যে দিয়ে, মানে হয়তো মানে যেমন ইনহেরিটেন্স রাইট আছে, হ্যাঁ, মানে তারপরে হচ্ছে সেখানে আরো মানে রিম্যারেজের রয়েছে, সব আছে, কিন্তু মানে আইনে হয়তো রয়েছে, মানে সেদিক থেকে হয়তো অনেক কিছু ফ্লেক্সিবল, কিন্তু মানে আমাদের এখনো সেই স্টিরিও টাইপের বাইরে তো আমরা এখনো যেতে পারিনি। মানে সেই মানে ইন পার্সন আমরা কতটা মানে প্রোগ্রেসিভ হচ্ছি, তো সেটা ইটস আ ভেরি ইম্পর্টেন্ট। তো মানে যেটা ইনফ্যাক্ট অপর্ণাদির সাথেও আমার যে ডিসকাশন হচ্ছিল, বা লাবণী তুমি ইনফ্যাক্ট দিশারিও যে রেফারেন্স দিল, মানে তোমার রেফারেন্স তো অবভিয়াসলি ফ্রম আ রিয়েল লাইফ আর কি, বা আমিও যেটা দেখেছিলাম, মানে 60 বছর, আমি তো এর কথা নয় ছেড়ে দিলাম, এরা হচ্ছে একজন 27 তুমি যার রেফারেন্স দিলে, এবং আরেকজন হচ্ছে আরেকটু কম বয়স, কিন্তু আমি যার কথা বলছি কর্ণাটকে, তিনি হচ্ছে 62 বছরের একজন মহিলা। তো তার তো আর নিজের হচ্ছে কোনো ইয়েও নেই যে সেক্সুয়ালি মানে সে অন্য কারোর সাথে মানে যাবে বা কিছু, কিন্তু একজন 62 বছরের মহিলা যে ডায়াবেটিক পেশেন্ট, তার উপর কিভাবে তার নিজের ছেলেরা তাকে বলছে যে তুমি মাধি পড়ো, তুমি হেড শেফ করো, তুমি আধবেলা মানে দিনে একবেলা খাবার খেয়ে থাকো অ্যান্ড অল। তো মানে বিকজ হচ্ছে উই আর ব্রাহ্মণ, উই আর মানে আই মিন বাউন্ড টু মেনটেন আওয়ার কাস্টম। ওকে, তো এই ব্যাপারগুলো মানে পেট্রিয়ার্কাল যে অপারেশন গুলো, এগুলো সেই চোরা স্রোতের মতো থেকেই যাচ্ছে, এবং যেখানে যে হচ্ছে মানে এই কনফ্রন্টেশনটা হচ্ছে, মানে যে ফেস করছে সে তখন এগুলোর মধ্যে দিয়ে আর কি বুঝছে। আদারওয়াইজ আমরা হচ্ছে মানে দূর থেকে তো অতটা বিষয়টা বুঝতে পারছিলাম না। একদমই তাই ম্যাম, হ্যাজ অলসো কোয়েশ্চেন। একদমই। দেবস্মিতা, নেক্সট যদি কেউ ম্যামকে কোনো কোয়েশ্চেন করতে চান তো প্লিজ। হাই দেবযানী দি, এতদিন বাদে তোমাকে দেখে খুব আনন্দ হচ্ছে। জাস্ট যে আলোচনাটা হচ্ছিল সেই পরিপ্রেক্ষিতে আমার একটা কথা মনে হলো, আমি যেহেতু কাস্ট নিয়ে কাজ করি, তুমি জানো আমার পিএইচডি বিষয়, কাস্টের ব্যাপারে আমরা একটা কথা সবসময় বলি যে ম্যাটেরিয়াল বেসিস অফ কাস্ট সিস্টেম। ঠিক এই যে রিয়েল লাইফ ঘটনাগুলো যেগুলো উনি বললেন, সেগুলো শুনে আমার কিন্তু সেটাই আবার মনে হলো,
ফাইনালি ইট গোজ ব্যাক টু দ্য প্রপার্টি, যে কারণে হিন্দু উইডোদের উপর এই রেস্ট্রিকশন গুলো দেওয়া হতো। ওয়ান ওয়াজ সেক্সুয়ালিটি অবভিয়াসলি, আর অ্যানাদার ওয়াজ টু কিপ দ্য প্রপার্টি উইদিন হাউস, রাইট? অনেক ফেমিনিস্ট এই নিয়ে কাজ করেছেন যে প্রপার্টিটাও কিরকম একটা রিজন ছিল উইডোদের উপর এই রেস্ট্রিকশন গুলো ইম্পোজ করার। আমার মনে হয় এই ম্যাটেরিয়াল বেসিসটাকে হাইলাইট করাটা একটু জরুরি, তাই আমি সবার সামনে এটা তুলে ধরলাম। অ্যান্ড দেবজানীদি, থ্যাংক ইউ সো মাচ, আই লাভড ইউর লেকচার। Thank you so much, Devashmit. Thank you. নেক্সট কেউ ম্যামকে কোনো কোয়েশ্চেন করতে চান? থ্যাংক ইউ ম্যাম এত সুন্দর লেকচারের জন্য। সবচাইতে বড় কথা, আমরা যখন আপনার লেকচারটা শুনছিলাম যেন মনে হচ্ছে শুনেই যাই, লেকচারটা যেন কমপ্লিট না হয়। নেক্সট টাইম ভীষণ ভাবে এক্সপেকটেশন রাখবো এরকম একটা নাইস লেকচারের জন্য, এবং আপনার ভ্যালুয়েবল টাইম আমাদেরকে দেওয়ার জন্য এই রিকোয়েস্টটা রাখলাম। সবকিছুরই যখন সমাপ্তি আছে, না চাইলেও আজকে সমাপ্তি করতে হবে। আমাদের রিসার্চ স্কলার দীপ্তিদিকে রিকোয়েস্ট করব আজকের এই নাইস মোমেন্টটাকে সবার মধ্যে ধরে রেখে আমাদের এই সুন্দর লেকচারটাকে সমাপ্তি জানানোর জন্য। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ লাবণী। ম্যাম আর একটা কথা বলছিলাম যে আমার পাশের বাড়ির যে মেয়েটি যখন মানে বিয়ের পরে মানে বিধবা হওয়ার পরে তার নানা রকম খুঁত ধরা হয়েছে। প্রথম কথা, ওর বিয়ের 2 দিন পরে নাকি ওদের মানে টিভিটা পুড়ে গিয়ে নষ্ট হয়, বাজ পড়েছে। যথারীতি টিভিটা পুড়ে, বলছে ওই একটা সাইন ছিল যে মেয়েটি খারাপ। তারপরে ওর প্রথম বাচ্চাটা যখন কনসিভ করে, প্রথম বাচ্চাটার মানে 8 মাস 9 মাস পরে কোনো কারণ মিসক্যারেজ হয়ে যায়, সেটা একটা সাইন ছিল মেয়েটি অশুভ। এবং তার বাচ্চাটা হলো, তারপরেই তার হাজবেন্ড গেল। এবং এই কারণে বাচ্চাটার উপরে নানা রকম ভাবে চাপানো হচ্ছে, বাচ্চাটার কোনো জন্মদিন হবে না, বাচ্চাটার মুখে প্রসাদ হবে না, বাচ্চাটাকে নানা রকম ভাবে স্টিগমাটাইজ করা হয়েছে। যাই হোক, আগামী সোমবার ওই বাচ্চাটির জন্মদিন, এবং তারা আমাদের পাশের বাড়ির মাঠে প্যান্ডেল করে বাচ্চাটির জন্মদিন পালন করছে ফাইনালি 5 বছর পর বাবা মারা যাওয়ার। মানে এটাই দেখলাম যে কি সাংঘাতিক পরিস্থিতি। মানে এটা মানে আমি আমার এর মধ্যে দিয়ে এটাই বলতে চেয়েছিলাম যে মানে যেখানে হচ্ছে মানে ইটস ভেরি ইন্টারেস্টিং, মানে দিস ডায়োকোটমি ইজ অলসো ইন্টারেস্টিং। মানে এখানে হচ্ছে এই যে মহিলাদের যে বলছে না যে তোমার মানে সে বাইরে যেতে পারবে না, যেমন হচ্ছে তোমার ওই বংশবৃক্ষতে যখন কাথানি বলছে যে আমি কলেজে যাব, তখন ওর শাশুড়ি বলছে আরে কি কলেজ যাবে তুমি, তোমার যে মাথা ফাতা মুড়িয়ে দেওয়া হয়নি করে ঘরের মধ্যে তুমি যে চলতে পারছো, দিস ইজ ইউর মানে ফরচুন, মানে ইউ আর এনাফ ফরচুনেট ফর দ্যাট। তারপর ওখানে যেটা হচ্ছে মানে একটা পেট্রিয়ার্কাল সোসাইটিতে এমনিই হচ্ছে মহিলারা মার্জিনালাইজ, তারপর সে হচ্ছে মানে এগেন আই মিন ভিডো। তো এটা সবসময় দেখবে আর কি, যেটা মানে হিস্টোরিক্যালিও এটা বিভিন্ন গবেষণার মধ্যে দিয়ে উঠে এসছে, মানে ইনফ্যাক্ট অপর্ণা দি এবং উমা চক্রবর্তী এনাদের লেখার মধ্যে দিয়ে বারবার উঠে এসছে। সেখানে হচ্ছে যে মানে পেট্রিয়ার্কি এমনি হচ্ছে উইমেনকে আইসোলেট করে রেখে দিচ্ছে, এবং যখন হচ্ছে একটা বিধবা থাকছে সোসাইটি, মানে তার অবস্থাটা হচ্ছে একটা মহিলার থেকেও খারাপ, এবং সেখানে তাকে একটা অসপিসিয়াস ইয়ের মধ্যে করা হচ্ছে। এবং তার সাথে হচ্ছে সবসময় যত রকম সমাজে যত রকম পরিবারের খারাপ জিনিস হচ্ছে, মানে সেটা তার জন্যই হচ্ছে, যেটা তুমি রেফারেন্স দিলে যে টিভি পুড়ে যাচ্ছে, বেবি ইয়ে হয়ে যাচ্ছে, মিসক্যারেজ হচ্ছে, তার জন্য সে দায়ী। ইনফ্যাক্ট বলা হয় তার হাজবেন্ডের মৃত্যুর জন্যও সে দায়ী, এই ব্যাপারটা। এবং মানে এই যে ব্যাপারগুলো মানে এই পেট্রিয়ার্কাল যে এবং এই মানে এর মধ্যে দিয়ে কিন্তু দেখবে মানে এই সমস্ত প্রসেস গুলোই কিন্তু কন্ট্রোল হয় হচ্ছে একটা মানে সধবা মহিলা, মানে যারা হচ্ছে ফ্যামিলির আদার উইমেন এন্ড দোজ হু আর দ্য ম্যারিড উইমেন, মানে যারা কোট আনকোট হচ্ছে অসপিসিয়াস উইমেন। তো সেখানে হচ্ছে কিন্তু তাদের মানে এই কন্ট্রোলটা মানে উইডোদের মোবিলিটি কন্ট্রোল বা তাদের স্টিগমাটাইজ করার ক্ষেত্রে এদের একটা প্রচন্ড রোল থাকে, এবং যেটাকে বলা হচ্ছে মানে দে আর অলসো দ্য মানে কাইন্ড অফ আ পার্ট অফ দ্য পেট্রিয়ার্কাল মানে এজেন্সি অফ দ্য পেট্রিয়ার্কি ইন দ্যাট ওয়ে। একদমই তাই ম্যাম।
থ্যাংক ইউ আপনাকে, আমাদের স্পিকার আজকে ম্যামের জন্য আজকে আমরা এত সুন্দর একটা আলোচনা শুনতে পেলাম, এর জন্য আপনার কাছে আমরা অশেষ কৃতজ্ঞ। এবং আমরা চাইবো যে ভবিষ্যতে আমাদের ইউনিভার্সিটিতে এসে একবার আমাদের সাথে একটু আপনার মূল্যবান গবেষণা সব ভাগ করে নেবেন, আশা রাখবো, এই আশা রাখি। আর কৃতজ্ঞতা জ্ঞাপন করব হচ্ছে আমাদের ভাইস চ্যান্সেলর প্রফেসর কাজল দেকে, যিনি বারংবার আমাদের সাহায্য করছে যে কোনো ধরনের অনলাইন বা অফলাইন লেকচার অ্যারেঞ্জ করতে, এবং তিনি সর্বতোভাবে আমাদের উৎসাহিত করে চলেছেন। আর আরেকজন যার কথা, আরেকজন খুব গুরুত্বপূর্ণ শিক্ষক, তিনি হচ্ছেন আমাদের রেজিস্ট্রার স্যার। তিনি বারংবার আমাদেরকে এই কাজে অনুপ্রেরণা জুগিয়ে আসছেন, এবং ফাইন্যান্স অফিসার, আমাদের ফাইন্যান্স অফিসার ডিপার্টমেন্টের যিনি আধিকারিক, স্যারের কাছেও আমরা কৃতজ্ঞ। তিনি নানা রকম ভাবে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সাহায্য করছে, যার ফলেই আমাদের এই আলোচনাগুলো আর একটু আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। এবং তার পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করব ডিন অফ আর্টস, ডিন অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার, অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে। আর যাদের কথা বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের বিভাগের ম্যাডামেরা, যারা বারংবার আমাদের মেয়েদের কাছে এই গবেষণার যে নতুন দিগন্তগুলো তার তুলে ধরার যে অনবরত চেষ্টা, যেটা কুর্নিশযোগ্য। আমাদের প্রায় প্রত্যেক, মানে আমাদের 4টে সেমিনার, অফলাইন সেমিনার হয়, এবং প্রত্যেক মাসেই প্রায় একটা করে আমরা অনলাইন সেমিনার করি, এবং যেখানে আমাদের নতুন নতুন আলোচনাগুলো আমাদের মস্তিষ্কের এই চিন্তা জগতের একটা খোরাক যোগায়, যেটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আমরা এর জন্য ভীষণভাবে কৃতজ্ঞ আমাদের বিভাগের ম্যাডামদের কাছেও। ধন্যবাদ ম্যাম, ভালো থাকবেন, আশা করি আবার দেখা হবে আপনাদের সাথে, আপনার সাথে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।